কাজের জন্য ইমেল লিস্ট বিল্ড আপ, বা যখন আমরা হচ্ছে ইমেল ক্যাম্পেইন রান করব, তখন ইমেল স্ট্রাকচার, বিজনেস ইমেল স্ট্রাকচার কেমন হয় সেটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় বিজনেস ইমেল স্ট্রাকচারটা বুঝি না। সো স্ট্রাকচারটা না বোঝার কারণে আমরা বিজনেস ইমেল কোনটা, পার্সোনাল ইমেল কোনটা, এটা আমরা বুঝতে পারি না। এবং আমাদের যদি রিকোয়ারমেন্ট এটা থাকে যে অনলি বিজনেস ইমেল ক্যাম্পেইন রান করতে হবে, আমরা তার মধ্যে অনেক পার্সোনাল ইমেল ইনক্লুড করে ফেলি। যার ফলে হচ্ছে ইমেল সেন্ড হলেও ক্লায়েন্টের ইমপ্রেশন আমরা অনেক খারাপ পাই। বিকজ হচ্ছে অনেকেরই রিকোয়ারমেন্টে, অনেকেরই না, 95% ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে বলে দেওয়া থাকে শুধুমাত্র তারা বিজনেস ইমেইলে ক্যাম্পেইন রান করতে চায়, বা শুধুমাত্র তারা বিজনেস ইমেইলের লিস্টটা বিল্ড করতে চায়। তারা ধরেন 1,000 ইমেল নেবে আপনার কাছ থেকে, একটা সার্টেন একটা ক্রাইটেরিয়া দিয়ে দিল। সেই সার্টেন ক্রাইটেরিয়াতে শুধুমাত্র আমরা বিজনেস ইমেলই দিতে পারবো, আমরা পার্সোনাল বা ফ্রি কোনো ডোমেনের ইমেল আমরা দিতে পারবো না, বা পার্সোনাল ইমেল আমরা দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বিজনেস ইমেলের স্ট্রাকচারটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে এটা খুবই হেল্প করে সামটাইমস। এটা আসলে লাইফ সেভার কিছু ট্রিক্স থাকে না। তো এই বিটুবি লিড জেনারেশনের কাজের ক্ষেত্রে সামটাইমস এই স্ট্রাকচার আন্ডারস্ট্যান্ডিং যে ব্যাপারটা, এটা হচ্ছে লাইফ সেভার কিছু টেকনিক হিসেবেও কাজ করে। তো শুরুতে যদি বলি, বিজনেস ইমেলের স্ট্রাকচার মূলত আমাদের অ্যাট দ্য নেমের, সরি, অ্যাট দ্য রেটের পরে ডোমেইনটা থাকবে, বিজনেসের ডোমেইনটা থাকবে। সচরাচর আমরা আমাদের যে পার্সোনাল ইমেল গুলো হয় সেগুলো কি ফর্মেটে হয়? আমাদের নাম @gmail.com বা yahoo.com বা hotmail.com, ঠিক না? এই যে ফ্রি ইমেইলের যে ফ্রি ইয়েগুলো আছে, ডোমেইন গুলো আছে, সেইগুলোতে হয়। কিন্তু যখন আমরা বিজনেস ইমেলের কথা চিন্তা করব, আমি যখন একটা কোম্পানির আন্ডারে একটা এমপ্লয়ি বা একটা ডিসিশন মেকার, তখন অবশ্যই সেই কোম্পানির আন্ডার, সেই কোম্পানি থেকে বা সেই কোম্পানির ডোমেইনে আমার একটা আইডেন্টিটি থাকবে। আমার একটা আম, একটা হচ্ছে অনলাইন একটা প্রেজেন্স থাকবে, একটা ইমেল থাকবে অবশ্যই তাদের আন্ডারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই তখন @এর পরে gmail.com, ইমেল, সরি, hotmail.com, yahoo.com এগুলো না থেকে বিজনেসের যে ডোমেনটা সেটা থাকবে। এবং প্রত্যেকটা কোম্পানিতে ইমেল এমপ্লয়ীদেরকে দেওয়ার জন্য একটা ইমেল স্ট্রাকচার মেনটেন করা হয়। প্রত্যেকটা কোম্পানিতে এই রুলসটা মেনটেন করা হয়। কেউ আসলে নিজের মতো করে তুমি তোমার ইমেল বানায় নাও আমার ডোমেন থেকে, এটা কেউ বলবে না। প্রত্যেকটা কোম্পানি একটা ইমেলের স্ট্রাকচার মেনটেন করে। স্ট্রাকচার গুলো কি? সেটা হতে পারে এমপ্লয়ের ফার্স্ট নেম কোম্পানি ডোমেন। যেমন ধরেন আমি যদি ইনস্ট্রাক্টরের কথা বলি, তাহলে যদি ইনস্ট্রাক্টরের ইমেল ফরম্যাটটা এমন হতো, এমপ্লয়ের ফার্স্ট নেম কোম্পানি ডোমেন, তাহলে আমার ইমেলটা হতো maria@instructory.net। তো এটা হচ্ছে একটা ইমেল, একটা বিজনেস ইমেল। দ্যাটস মিন আমাদের যেই বিজনেস ইমেলের স্ট্রাকচারটা, এটা ডিপেন্ড করবে কোম্পানিটা কোন স্ট্রাকচারটা ফলো করছে। @এর পরে বিজনেসের ডোমেন তো থাকছেই, বাট তার আগে, @এর আগে যেটা থাকছে সেটা ডিপেন্ড করছে যে ওই কোম্পানিটা কোন স্ট্রাকচারটা মেনটেন করছে। তারা ইমেলটা জেনারেট করার জন্য বা এমপ্লয়ীদেরকে ইমেল প্রোভাইড করার জন্য কোন স্ট্রাকচারটা তারা মেনটেন করছে, এটা ডিপেন্ড করবে। সো আমরা একটা স্ট্রাকচার দেখে নিলাম, সেটা হচ্ছে ফার্স্ট নেম বিজনেস ডোমেন। সেকেন্ড একটা স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট নেম ডট লাস্ট নেম বিজনেস ডোমেন। এটা একটা স্ট্রাকচার। যদি ইনস্ট্রাক্টরি এই স্ট্রাকচারটা মেনটেন না করে, যদি তাদের এমপ্লয়ীদের জন্য এই স্ট্রাকচারটা মেনটেন করে, তাহলে তাদের সব এমপ্লয়ীদের ইমেল এমপ্লয়ের ফার্স্ট নেম ডট লাস্ট নেম কোম্পানি ডোমেন এই স্ট্রাকচারে যাবে। ক্লিয়ার? जी मैम। ওকে। থার্ড আর আরো একটা স্ট্রাকচার দেখি, সেটা হচ্ছে এফ লাস্ট। এফ বলতে আমরা বোঝাচ্ছি ফার্স্ট নেমের ফার্স্ট ওয়ার্ড এবং লাস্ট নেম। তো এফ লাস্ট বিজনেস ডোমেন, বা আমরা এভাবে বুঝতে পারি, এফ বলতে আমরা বোঝাচ্ছি ফার্স্ট ওয়ার্ডটা এবং লাস্ট নেম। দ্যাটস মিন আমি যদি আমার ক্ষেত্রে বলি, তাহলে আমার ফার্স্ট নেমের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এম এবং লাস্ট নেম হচ্ছে মিষ্টি। সো এম মিষ্টি @instructory.net। এটা এটা হচ্ছে ওয়ান কাইন্ড, মানে আনাদার স্ট্রাকচার, ইমেল স্ট্রাকচার। একটা কোম্পানি যখন তাদের এমপ্লয়ীদের জন্য ইমেল প্রোভাইড করবে, তারা ডিসাইড করে যে তারা আসলে কোন স্ট্রাকচারটা চুজ করবে। ক্লিয়ার? এই এম এম মিষ্টি নামে আরো অনেকের ইমেল হতে পারে, কিন্তু @এর পরে যার যার বিজনেসের ডোমেন আলাদা হবে। এরপরে সেম ভাবে এল ডট ফার্স্ট হতে পারে, মানে লাস্ট নেমের প্রথম ওয়ার্ড এবং
মাঝখানে একটা ডট, তারপর হচ্ছে ফার্স্ট নেম, এটাও হতে পারে একটা স্ট্রাকচার, হতে পারে না এটাও একটা কোম্পানি চাইলে স্ট্রাকচারটাও চুজ করতে পারে। সেই ক্ষেত্রে লাস্ট নেমের প্রথম অক্ষর ডট ফার্স্ট নেম কোম্পানি ডোমেন। তো এই যে স্ট্রাকচার গুলো বললাম, এগুলো হচ্ছে একটা কোম্পানির। আরো স্ট্রাকচার আছে, আমি ওটা মেবি মিস করছি, সেটা হচ্ছে আচ্ছা লাস্ট নেম ডট ফার্স্ট নেম, এটা আমি দেখেন দেখাইনি, বাট এটাও হতে পারে। লাস্ট নেম, এখানে বলছি ফার্স্ট নেম ডট লাস্ট নেম, এটাও হতে পারে। লাস্ট নেম ডট ফার্স্ট নেম, এটাও হতে পারে। ফার্স্ট নেমের প্রথম অক্ষর ডট লাস্ট নেম, এটাও হতে পারে। আবার ফার্স্ট নেম, মানে ফার্স্ট নেম পুরোটা ডট লাস্ট নেমের প্রথম অক্ষর, এটাও হতে পারে। আবার হচ্ছে আপনার ফার্স্ট নেম ডট লাস্ট নেমের প্রথম অক্ষর, এটাও হতে পারে। তো এই যে স্ট্রাকচার গুলো আমি বললাম, এই প্রত্যেকটা স্ট্রাকচারই চাইলে একটা কোম্পানি তাদের এমপ্লয়ীদের বিজনেস ইমেল প্রোভাইড করার জন্য চুজ করতে পারে। এবারে আসি যে এই যে টুলস গুলো আসলে কিভাবে কাজ করে। 90% টুলস মূলত এই কোম্পানির যে স্ট্রাকচারটা, ইমেল প্রোভাইডিং এর যে স্ট্রাকচারটা, এটাকে ফাইন্ড করে। ক্লিয়ার? ধরেন যদি আপনি অ্যাপোলোর কাছে যান এবং গুগলের একটা এমপ্লয়ের ইমেল চান, তাহলে অ্যাপোলো ফার্স্টে কি করে, গুগলের ইমেল প্রোভাইডিং এর স্ট্রাকচার কি সেটা ওরা ফাইন্ড করে, দেন এমপ্লয়ের নাম কি সেটা দেখে, দেন ওই স্ট্রাকচারে এই এমপ্লয়ি ওই ইমেলটা হচ্ছে ওরা প্রোভাইড করে। তো এই যে প্রোভাইড করলো, এটা যে ভুল ব্যাপারটা এরকম না। আপনি যদি যে দেখেন এক্স্যাক্টলি ওই ইমেলটাই আপনি ওই এমপ্লয়ের জন্য পাবেন, বিকজ একটা কোম্পানি যখন তাদের এমপ্লয়ীদের ইমেল গুলো প্রোভাইড করে, ওরা যে স্ট্রাকচারটা চুজ করে ওই স্ট্রাকচারই সবার ইমেলটা প্রোভাইড করা হয়। সো যেই স্ট্রাকচারটা আসলে ব্যাকএন্ডে কাজ করছে, বা যে স্ট্রাকচার ওয়াইজ আসলে এই টুলস গুলো কাজ করছে, ওটা যদি আপনারা নিজেরা বোঝেন, তাহলে অনেক সময় আপনারা নিজেরাই এই জিনিসগুলো সলভ করতে পারবেন। দ্যাট ডাজেন্ট মিন যে আপনারা আসলে নিজে থেকে সবকিছু লিখে লিখে বানায় বানায় দিয়ে দিবেন, ব্যাপারটা একেবারে এরকম না। বাট আপনাদের জাস্ট এই আইডিয়াটা বা কনসেপ্টটা জানা দরকার যে একটা বিজনেস ইমেল কেমন হয়, কি স্ট্রাকচারে হয়, বা এই যে স্ট্রাকচার গুলো চেঞ্জ হচ্ছে এগুলো আসলে কেন হচ্ছে, বা কোম্পানির এমপ্লয়ীদের ইমেল স্ট্রাকচারটা কি। ক্লিয়ার? যদি আপনারা একটু সার্চ করেন, আচ্ছা এখানে একটা কোম্পানির নাম আছে, আমি এটা দিয়ে সার্চ করি। ধরেন আমরা এটা সার্চ করলাম, ইমেল স্ট্রাকচার লিখে সার্চ করলাম। দেখেন গুগল বলতেছে দ্য মোস্ট কমন বিএনপি প্যারিভাস ইমেল ফরম্যাট, মানে এই bnpparibas.com হচ্ছে একটা কোম্পানির ডোমেন। আমি গুগলের কাছে জানতে চাইলাম এই কোম্পানি আসলে কোন জিমেল স্ট্রাকচারটা ফলো করে। তাদের এমপ্লয়ীদের কথাও আপনি বলতে পারতেন, বা এখানে জিমেল না লিখে ওয়ার্ক ইমেল স্ট্রাকচারও লিখতে পারতেন। যাই হোক, আমি আসলে শর্টকাটে লিখে ফেলছি, জিমেল লিখে ফেলছি, ওয়ার্ক ইমেল স্ট্রাকচারও জানতে পার মানে লিখতে পারতেন। সো যেটাই লেখেন না কেন, ওরা কি বলছে দেখেন, ওরা বলছে দ্য মোস্ট কমন বিএনপি প্যারিভাস ইমেল ফরম্যাট ইজ ফার্স্ট নেম, মানে এমপ্লয়ি, ওরা কিন্তু এই ফরম্যাটটা কিন্তু জিমেলের বা আপনাদের পার্সোনাল ইমেলের ফরম্যাট বলছে না। ওরা ওদের এই কোম্পানির ডোমেনে যাদের ইমেল প্রোভাইড করা হচ্ছে, তো কোম্পানির ডোমেনে কাদের ইমেল প্রোভাইড করা হয়, যারা এমপ্লয় থাকে, ঠিক না? তার মানে এইটা হচ্ছে এমপ্লয়ের ইমেল ফরম্যাটটা আপনাদেরকে বলছে। সো এইটা হচ্ছে একটা ওয়ার্ক ইমেলের ফরম্যাট। তো কি বলছে, ওদের কোম্পানির ইমেল 99%, মানে প্রায় আপনার কোম্পানিতে যদি 1,000 জন এমপ্লয় থাকে, ওই 99 বলতে আমি একদম পুরো 1,000 জনকেই বোঝাচ্ছি। এই 1,000 জনেরই ইমেল আসলে এই ফরম্যাটে থাকবে। কি ফরম্যাট? এমপ্লয়ের ফার্স্ট নেম ডট লাস্ট নেম, দেন @ এই ডোমেন, মানে বিজনেস ডোমেন যেটা বা কোম্পানির ডোমেন যেটা। তো যদি পার্সনের নাম জন ডো হয়, তাহলে এক্সাম্পলে বলে দিচ্ছে john.doe@, কোম্পানির ডোমেন হচ্ছে ওদের ওয়ার্ক ইমেল ফরম্যাট। এবারে আপনি যদি এটা একটু যাচাই করতে কোনো টুলসে যে দেখেন, দেখবেন যে টুলসটা, যে টুলস গুলোতে যে আপনি একটা স্পেসিফিক পার্সনের যদি ইমেলটা চেক করতে যান, দেখবেন যে এই স্ট্রাকচারেই দিচ্ছে। দেখি রকেট রিচ থেকে দেখাতে পারি কিনা। আই হোপ আমি আপনাদের ক্লিয়ার বিট থেকে দেখাতে পারবো, দাঁড়ান। এটা হচ্ছে কোম্পানির
ওয়েবসাইট। ওকে, এটা হচ্ছে ক্লিয়ার বিট। পিপলে আসলাম, রিজেক্টর। দেখেন এখানে ওরা এমপ্লয় দেখাচ্ছে, এখানে আমরা একজন এমপ্লয়কে পেলাম, এই যে প্যাট্রিক রাসনার, যাই হোক হোয়াটএভার, প্যাট্রিককে আমরা পাচ্ছি। তো প্যাট্রিক হচ্ছে হেড আইটি সিআইও অফিসার। তো আমরা যদি একটু প্যাট্রিকে ক্লিক করি এবং গেট ওয়ান ইমেলে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই যে স্ট্রাকচারটা ছিল, স্ট্রাকচার অনুযায়ী কি হওয়া উচিত বলেন তো? প্যাট্রিক ডট রাসনার এই কোম্পানির ডোমেনটা হওয়া উচিত না? জি ম্যাম। এটা তো হওয়া উচিত, কারণ আমরা গুগলের কাছ থেকে তো এটাই জিজ্ঞেস করে আসলাম, ঠিক না? দেখে আসলাম। এবারে দেখেন নিচে, দেখেন এটাই হুম। আছে যে প্যাট্রিক ডট রাসনার মানে ফার্স্ট নেম ডট লাস্ট নেম কোম্পানি ডোমেন। দেখছেন ইমেল এটাই আছে। আপনারা যে ইমেলটা টুলস থেকে নিচ্ছেন ওই ইমেলের স্ট্রাকচার কিন্তু ওরাও এভাবেই আসলে রিসার্চ করে বা এভাবেই আসলে এই ইমেলগুলো প্রোভাইড করছে। ইভেন এই ইমেলগুলো কিন্তু ভ্যালিড। উনি যারা কোম্পানিগুলোতে কাজ করছে তাদের কাছে ভ্যালিড এই ইমেলগুলোর অ্যাক্সেস আছে। প্রত্যেকটা কোম্পানি যখন তাদের এমপ্লয়ীদের ইমেল প্রোভাইড করে তখন তারা একটা স্ট্রাকচার চুজ করে এবং ওই চুজ করা স্ট্রাকচারে সবাইকে ইমেলটা প্রোভাইড করে থাকে। তো এটা ইনভ্যালিড না। ক্লিয়ার? কিন্তু এবার ধরেন আপনি টুলস ইউজ করবেন না, বা আপনি তাদের ওয়েবসাইট রিসার্চ করবেন না, বা তাদের পার্সোনাল সোশ্যাল মিডিয়া রিসার্চ করবেন না। যেমন ধরেন উনি ওনার ইমেলটা এখানে পার্সোনাল সোশ্যাল মিডিয়াতেও দিতে পারে, লিঙ্কডইনেও দিতে পারে, ঠিক না? দিতেই তো পারে, অনেকেই তো দেয়। সোশ্যাল মিডিয়াতে অনেকে ইমেল শেয়ার করে। যারা প্রফেশনাল পার্সন বা যারা অনলাইন রিলেটেড কাজ করে, যারা আসলে ফ্রিল্যান্স সেক্টরগুলোতে কাজ করে বা অনলাইন রিলেটেড কাজ করে, অনলাইন ট্রেনিং কোর্স বা বিভিন্ন ধরনের সার্ভিস বা প্রোডাক্ট সেল করে, তারা সবাই দেখবেন তাদের কন্টাক্ট ইনফরমেশন গুলো তাদের সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার করে। তো অবশ্যই আমাদের ম্যানুয়ালি সোশ্যাল মিডিয়া বা বাকি ইনফরমেশন গুলো রিসার্চ করে একটা ভ্যালিড ইমেল বের করা জানতে হবে। বাট আমাদের যেটা এক্সাক্ট যেটা মানে বেস ওয়ার্ক ইমেলের, সেটাও আমাদের জেনে রাখতে হবে, যাতে আমরা কাজগুলো করার সময় অ্যাটলিস্ট জানতে পারি যে এই ধরনের ইমেলটা আমরা কেন পাচ্ছি। বা একটা ইমেল যদি আমরা আম, কোথাও থেকে আসলে ওই ইমেলটার যদি আম, ইয়ে না করতে পারি, লাইক রেস্টোর না করতে পারি, সেক্ষেত্রে আমরা যেন অ্যাটলিস্ট ওইটাকে একটা স্ট্রাকচারে অ্যাজিউম করতে পারি যে ইমেলটা আসলে কেমন হওয়া উচিত বা এটা আসলে কেমন হতে পারে। তো আমি আবার একটু মেনশন করে দিচ্ছি যে এটা যেটা দেখালাম বা যেটা আপনাদেরকে বোঝালাম, এটার মানে এমন না যে আপনি একটা কোম্পানি নেবেন, ওই কোম্পানির এমপ্লয়ীদেরকে নেবেন এবং নামের সাথে আপনার ইচ্ছা মতো ফরম্যাট দিয়ে আপনি ইমেল বানিয়ে দিবেন, বা গুগল যে ফরম্যাটটা বলছে সেটা অনুযায়ী আপনি ইচ্ছা মতো সব এমপ্লয়ীকে বের করলেন এবং ইমেলটা বানিয়ে দিলেন। ব্যাপারটা এমন না। আপনি যখন অ্যাপোলো ইউজ করবেন, আপনি এই ইমেলের পাশাপাশি তার একটা পার্সোনাল ইমেলও পেতে পারেন। আপনি যখন কন্টাক্ট আউট থেকে পার্সনটাকে রিচ করবেন, এই ইমেলের পাশাপাশি একটা পার্সোনাল ইমেলও পেতে পারেন, যেটা আপনি নিজে থেকে কখনোই চাইলে এভাবে দিতে পারবেন না। এবং নিজে থেকে দেওয়াটা কিন্তু একেবারেই লিগাল না। ক্লিয়ার? জি ম্যাম, একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। আমি গতদিন আপনাকে একটা মেসেজ করছিলাম আপনার ডোমেইন আমি একটা ইমেল ক্রিয়েট করার জন্য, বিজনেস ইমেল। আপনাকে বলছিলাম, হয়তো আমি এটাই অ্যাক্সেস করতে পারতেছি না। অ্যাক্সেস করতে এখন পারবেন না, আমাদের ডোমেনটা আপাতত হচ্ছে ইয়ে আছে আপাতত, পজ আছে। আমরা নতুন করে ডোমেন হোস্টিং এ নতুন করে ওয়েবসাইটটা ট্রান্সফার করছি, সো আগের ডোমেনটা পজ আছে, আপনি ওটাতে এখন পারবেনও না। উম, এর জন্য মনে হয় হচ্ছে না। হুম। ওকে ম্যাম। তাহলে ইমেল স্ট্রাকচার আমরা বুঝলাম, কিভাবে আসলে ওয়ার্ক ইমেল গুলো ওয়ার্ক করে বা ওয়ার্ক ইমেল গুলো কিভাবে কাজ করে সেটা আমরা বুঝলাম। এবার আমরা পরবর্তী টপিকে যাই। জাস্ট 1 মিনিট, আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। যায় যে যেখানে রেকগনাইজ ডোমেন গুলো থাকবে না, হুম তো হুম হুম। সেগুলো নিয়ে হচ্ছে পার্সোনাল, হ্যাঁ হ্যাঁ। মানে আছে সরি বিজনেস। এতে এখানে তো আর নতুন করে কার বিজনেস কি সেটা তো আমার জানার দরকার নেই। বাট রেগুলার যে ডোমেন গুলো এটা না থাকে কিন্তু বুঝে নেবো আমি তার তার হচ্ছে বিজনেস আইডিয়া হচ্ছে ওইটা, তাই না? এক্স্যাক্টলি। ওকে। জি পাশাপাশি ম্যাম। আমরা একটু দেখবো যে রিয়েল এস্টেট বা স্ক্রিপ্ট ক্রাসিং এর কাজগুলো বিটুবি লিড জেনারেশনে কিভাবে হয়। এটা মাল্টিপল ওয়েতে এই কাজগুলো হয়। যদি আপনি বলেন রিয়েল এস্টেট এজেন্টের কাজ, সেটা আলাদা। রিয়েল এস্টেট ইনভেস্টরের কাজ আলাদা। রিয়েল এস্টেট এজেন্ট ইনভেস্টরদের জন্য যদি কেউ লিড জেনারেট করে থাকে, সেইটা হচ্ছে রিয়েল এস্টেট লিড জেনারেশন বা রিয়েল এস্টেট লিড
আহ হ্যাঁ, রিয়েল এস্টেট লিড জেনারেশন সেটাকে আমরা বলছি। যদি রিয়েল এস্টেট পারপাসে বা যারা আসলে রিয়েলেটর আছে, লাইক রিয়েল রিয়েল এস্টেটটা বোঝেন তো? রিয়েল এস্টেটটা কি, এটা কি কেউ বোঝেন? ইমাম বুঝি। বাকিরা রিয়েল এস্টেট বুঝলে একটু বুঝিয়ে দেন বাকিদের, তো তারপর বুঝাই আপনি দিলে বুঝাবেন। ভালো হবে। রিয়েল এস্টেট বলতে আপনার হচ্ছে ওই কনস্ট্রাকশন বা হচ্ছে ল্যান্ড রিলেটেড ব্যাপারগুলো, তাই না? হ্যাঁ। বিজনেস, প্রপার্টিজ বিজনেস। হুম হুম হুম। যদি আপনারা একটু রিয়েল এস্টেট লিখে সার্চ করেন গুগলে, তাহলে আমি যেটা বলবো তার থেকে হাজার গুণ বেশি আপনারা বুঝে যাবেন। কারণ বাংলাদেশের মানুষ রিয়েল এস্টেট নিয়ে অনেক বেশি মানে কাজ করে। রিয়েল এস্টেট, এই যে সম্পূর্ণ প্রপার্টির উপরে এইটা হয়, কনস্ট্রাকশন হ্যাঁ হ্যাঁ, প্রপার্টির উপরে। পুরোটাই প্রপার্টির উপরে হয়। যেমন ধরেন আমরা যদি রিয়েল এস্টেট এর কিছু ওয়েবসাইট দেখি যে রিয়েল এস্টেট আসলে ব্যাপারটা কি বা ওরা আসলে কি করছে, তো রিয়েল এস্টেটের যে মেইন ফ্যাক্ট বা যে মেইন ব্যাপারটা, 1 মিনিট, আমার একটু নেটওয়ার্ক প্রবলেম করছে, আমি জাস্ট নেটওয়ার্কটা একটু মোবাইলে ডাটা দিয়ে সুইচ করি, জাস্ট 1 মিনিট। দেখেন, আমরা খুব ইউএস এর খুব পপুলার একটা রিয়েল এস্টেট ওয়েবসাইটে আসলাম, সেটা হচ্ছে জিলো.কম। ইভেন আপনারা রিয়েল এস্টেট নিয়ে যে কোনো ধরনের প্রজেক্ট জিলো থেকে করে ফেলতে পারবেন, একদম নির্দ্বিধায় যে কোনো ধরনের প্রজেক্ট জিলো থেকে করে ফেলতে পারবেন। খুবই মানে খুবই প্রয়োজনীয় একটা রিসোর্স হচ্ছে আমাদের রিয়েল এস্টেটের জন্য জিলো, এবং এটা খুবই পপুলার, খুবই ইউজফুল। এবং হচ্ছে ইউএস এর ক্ষেত্রে এই ওয়েবসাইটে সব ধরনের প্রপার্টি এবং সব ধরনের ল্যান্ড ল্যান্ড ফার্ম প্রপার্টি সব কিছুর ইনফরমেশন এই ওয়েবসাইটে আপনারা পাবেন। সো মূলত রিয়েল এস্টেটের সাইটগুলো যেটা করে সেটা হচ্ছে প্রপার্টি নিয়ে ডিলিং করে, বা প্রপার্টি কেনা বেচার যে ডিলিং আমাদের দেশেও অনেক হয়, বাইরের দেশেও সেম। খুবই পপুলার একটা সেক্টর এটা, সেটা হচ্ছে রিয়েল এস্টেট। যারা এই প্রপার্টি ডিলিং নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় রিয়েলেটর বা রিয়েল এস্টেট এজেন্ট। ওরা মূলত কি করে, ওরা মূলত কোন বাড়িগুলো বিক্রি হবে বা কোন বাড়িগুলো রিমডিউলিং হবে সেগুলোর তথ্য ওরা রাখে, এবং ওরা ক্লায়েন্ট হান্ট করে যারা, যাদের এই বাড়িগুলো দরকার, বা নতুন বাড়ি যারা কিনতে চাচ্ছে, বা যারা নতুন বাড়ি বা যারা বাড়ি আসলে রিমডিউল করতে চাচ্ছে, এই ক্লায়েন্টের ইনফরমেশন গুলো তারা রাখে এবং তাদের কাছে সেগুলো সেল করে। মানে মূলত এই যে প্রপার্টি নিয়ে মেন যে ডিলিংটা হয়, এটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েলেটর যারা তারা করে থাকে। সো ওদের যেটা হয়, ওদের অনেক বেশি ইনফরমেশন দরকার হয়, অনেক বেশি ক্লায়েন্টের ইনফরমেশন দরকার হয়, বা অনেক বেশি ক্লায়েন্ট দরকার হয় ওদের। এদেরকে আসলে কি বলে, ক্লায়েন্টই তো বলে না, যারা আসলে কেনে বাড়িগুলো, বা যারা তাদের ক্লায়েন্টই তো বলে। তো অনেক বেশি ক্লায়েন্ট ক্লায়েন্টের, বলবো। হ্যাঁ অনেক বেশি ক্লায়েন্টের দরকার হয় যাদের কাছে তারা তাদের ওই প্রপার্টি গুলো, তাদের হাতে যে প্রপার্টি গুলো যে ডিল তারা নিচ্ছে, প্রপার্টি কোনোটাই কিন্তু তাদের থাকে না, তারা জাস্ট মাঝখান থেকে ডিলটা করে। একটা প্রপার্টি কেনে বা একটা প্রপার্টির ইনফরমেশন রাখে, সেটাকে রিমডিউল করে, সেটাকে হচ্ছে আবার মানে ইন্টেরিয়র ডিজাইনটা করে, দেন সেটাকে আবার সেল করে। তো এই যে কাজগুলো এরা করে, এদের মূলত এই রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েলেটরদের মূলত অনেক ক্লায়েন্টের ইনফরমেশন থাকে। আমরা মূলত যাদের কাজ করে থাকি এরা হচ্ছে, আমরা রিয়েলেটর বা রিয়েল এস্টেট এজেন্টদের হয়ে তাদের ক্লায়েন্টের ইনফরমেশন ফাইন্ডিং এর কাজ করি, বা আমাদের থেকে অনেক বেশি ডাটা তারা নেয় শুধুমাত্র ক্লায়েন্ট ফাইন্ডিং এর জন্য। বোঝা গেছে? খুব কম প্রজেক্ট পাবেন যেখানে আপনারা আসলে রিয়েল এস্টেট এজেন্ট ফাইন্ডিং এর কাজ করবেন। মানে এজেন্ট আসলে কেউই চাইবে না, সব এজেন্টরাই আপনাদের কাছে আসবে তাদের ক্লায়েন্ট ফাইন্ডিং এর জন্য। কিছু ওয়ে বা কিছু ট্রিক্স বা কিছু রিকোয়ারমেন্ট আপনাদেরকে দিবে, সবারই একটা টার্গেট এরিয়া থাকে। সো ওই টার্গেট এরিয়ার মানুষদেরকে ফাইন্ড করে দিতে বলবে, দেন সে তাদেরকে টার্গেট করবে, তাদের কাছে হোম সেল করা বা রিমডিউল করা বা যেটাই হোক না কেন, হোয়াট এভার তাদের যে ডিলিং গুলো সেটা তারা করবে।
তো এটা একটা সেক্টর আছে যে সেক্টরে অনেক বেশি রিয়েলেটর বা রিয়েল এস্টেট এজেন্টরা আসে, অনেক বেশি ডাটা নিয়ে যেখানে কাজ করা হয়। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা সেক্টর বলা যায় লিড জেনারেশনের ভিতরে। Okay. দেখেন আমরা যখন একটু সেলে ক্লিক করলাম, তখন ইউএস এর যে প্রপার্টি গুলো সেল হবে সেগুলোর ইনফরমেশন ওদের কাছে আছে। ও সরি, আমি আর্টিকেলে কেন ক্লিক করলাম, আমরা আর্টিকেল দেখবো না। এটা একটা প্রপার্টি। এরকম আপনারা যদি ম্যাপে যান, ম্যাপে গেলে অনেক ইনফরমেশন পাবেন। আহ যে বাড়িগুলো সেল করা হবে বা যে প্রপার্টি গুলো, ল্যান্ড যেগুলো, মানে বাড়ি করা নেই, অনলি ল্যান্ড, সব ইনফরমেশন ওদের কাছে পেয়ে যাবেন। সো এই যে রিয়েল এস্টেটের যে সেক্টরটা, এই সেক্টরটা নিয়ে মূলত হচ্ছে অনেক বেশি, এই সেক্টরে অনেক বেশি ডাটা নিয়ে কাজ করা হয়। ওই ডাটাগুলো ফাইন্ডিং এর জন্য বেশ কিছু স্টেপ বা বেশ কিছু প্রসিডিউর আমরা ফলো করি। তো আমি এখন ওগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা আসলে কোন কোন স্টেপ বা ওয়ে গুলো ফলো করে রিয়েল এস্টেট এজেন্টের জন্য ডাটা ফাইন্ড করি। তো রিয়েল এস্টেট বা স্কিপ ট্রেসিং যেটাই বলেন না কেন, রিয়েল এস্টেটের ডাটা ফাইন্ড করতে আমরা মূলত স্কিপ ট্রেসিং এর কিছু রিসোর্স ইউজ করি। ব্যাপারটা এরকম যে স্কিপ ট্রেসিং মূলত হচ্ছে আপনি কোনো পার্সনের বা পার্সনের ডাটাগুলোকে একদম ট্রেস করে বের করা বা একদম ট্র্যাক করে বের করা, একদম A to Z ডাটা বের করা। তার আহ, আহ, কোথায় থাকছে, তার মেইলিং অ্যাড্রেস কি, তার রিলেটিভস কারা, স্পাউস কে, বা তার এজ কত, ব্যাকগ্রাউন্ড কি, কোন বাসায় থাকছে, প্রিভিয়াস কোথায় ছিল, মানে A to Z ডাটাবেসটা ট্র্যাক করা। এই যে কাজগুলো, এই কাজগুলো মূলত স্কিপ ট্রেসিং এর কিছু রিসোর্স আছে বা কিছু সাইট আছে যেগুলোর মাধ্যমে এই পার্সন গুলোকে ট্রেস করা যায়। এই স্কিপ ট্রেসিং এর রিসোর্স গুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আছে। ইউএসএ বলেন, কানাডা বলেন, ইউকে বলেন, ওয়ার্ল্ড ওয়াইড আছে, বাট আমরা শুধু ইউএস এরটা দেখবো বিকজ ইউএস এর সাইট গুলো এখন পর্যন্ত ফ্রি আছে। আর বাকি যদি ইউকে বলেন, কানাডা বলেন, এগুলোতেও অনেক বেশি রিয়েল এস্টেটের কাজ হয়, বাট স্কিপ ট্রেসিং এর সাইট গুলো ফ্রি নেই, সবগুলো পেইড। ইউএস এরও বেশ কিছু স্কিপ ট্রেসিং এর সাইট আছে যেগুলো পেইড এবং খুব ভালো কাজ করে। আবার বেশ কিছু ফ্রি সাইটও আছে যেগুলো দিয়ে খুব সহজেই আর কি আপনার ইমার্জেন্সি প্রজেক্ট গুলো করে ফেলা যায়, বা আম, শুরুর দিকে কাজগুলো খুব সহজেই আসলে করে ফেলা যায়। সো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে রিয়েল এস্টেট ভার্সেস স্ক্রিপ্ট ট্রেসিং লেখা আছে। আমরা মূলত রিয়েল এস্টেটের যে ক্লায়েন্ট গুলোর ডাটাবেস ফাইন্ডিং এর জন্য আমরা মূলত স্ক্রিপ্ট ট্রেসিং এর কিছু সাইটকে আমরা ইউজ করব। তো এখানে এগুলোই বলা আছে যেগুলো আমি বললাম, স্ক্রিপ্ট ট্রেসিং কি লিড জেনারেশনে। সো মূলত এই স্ক্রিপ্ট ট্রেসিং এর কি কি টুলস থাকে বা কিভাবে কাজ করে। তো এখানে এগুলোই বলা আছে, ডাটা কালেকশন, সেলস মার্কেটিং, লিড জেনারেশন, বিজনেস ভেঞ্চার, রিয়েল এস্টেট, সবগুলো আসলে একটা আরেকটার সাথে কানেক্টেড। এবার যদি আমি একটু স্ক্রিপ্ট ট্রেসিং এর টুলসে যাই, যে স্ক্রিপ্ট ট্রেসিং এর আসলে কি কি টুলস আমরা ব্যবহার করব, এখানে আমি তিনটা টুলস এর নাম লিখে রাখছি, আরো টুলস আছে। আপনারা অলরেডি একটা টুলস এর সাথে পরিচিত। ইয়েলো পেজ দেখানোর সময় আপনাদেরকে একটা ইয়েলো পেজের একটা টুলস ছিল, আপনাদের মনে আছে কিনা আমি বলছিলাম যে টুলসটা নিয়ে আমি পরে কথা বলবো। ওই ইয়েলো পেজ, ইয়েলো পেজের ওয়ার্ল্ড ওয়াইড যে ডোমেনটা আছে কিনা, ইয়েলো ওয়ার্ল্ড ওয়াইড, হোয়াইট পেজেস খুবই পপুলার একটা স্কিপ ট্রেসিং এর জন্য ডিরেক্টরি সাইট, যেখান থেকে আপনি পার্সনকে ট্রেস করতে পারবেন। হ্যাঁ, হোয়াইট পেজটা লিখে নিন বিকজ হোয়াইট পেজটা হচ্ছে ফুললি পেইড। একটা সিঙ্গেল ডাটাও হোয়াইট পেজ থেকে আমরা প্রিমিয়াম ছাড়া নিতে পারবো না। বাট এখানে কিছু সাইট আমি আপনাদের জন্য হচ্ছে আমি স্টোর করছি বা আমি নোট করছি যেগুলো থেকে আপনারা ফ্রিতেও ডাটা কালেক্ট করতে পারবেন। যার মধ্যে আছে ফার্স্ট ব্যাকগ্রাউন্ড চেক, দেন ট্রু পিপল সার্চ, এটাকে 2 নম্বরে রাখি, ট্রু পিপল সার্চ, তারপরে হচ্ছে ফার্স্ট পিপল সার্চ। ফার্স্ট পিপল সার্চটা খুবই রিসেন্ট একটা টুলস এবং খুবই পপুলারিটি গেইন করছে রিসেন্ট। ফ্রি ছিল, এখন কি অবস্থা দেখতে হবে আমাকে। বাট এই দুইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইফ টাইম ফ্রি বলতে পারেন, এগুলোকে খুব ইজিলি ফ্রিতে ইউজ করা যায়। আর ফার্স্ট পিপল সার্চ, এই দুইটা টুলস এর একদমই রেপ্লিকা একটা টুলস বলা যায়, যেটা খুবই রিসেন্ট আমরা ইউজ করতাম, প্রায় 6-7 মাস ধরে ইউজ করছিলাম এবং খুবই ইউজফুল। জাস্ট এই দুটা সাইডের রেপ্লিকা বলা যায়।
এবং যতগুলো ফিচার এই দুটো সাইডে আছে সবগুলো ফার্স্ট পিপল সার্চেও ছিল। একটু দেখতে হবে যে এখন এটা ইউজ করা যাচ্ছে কিনা। হোয়াইট পেজ অ্যাজ অলওয়েজ এটা প্রিমিয়াম, সেম সাইট, সবগুলোই সেম সার্ভিস প্রোভাইড করে, বাট এটা হচ্ছে অলওয়েজ এটা প্রিমিয়াম। এটা প্রিমিয়াম ছাড়া এটা ইউজ করা যাবে না। তো আপনারা হোয়াইট পেজ, টু পিপল সার্চ, ফার্স্ট ব্যাকগ্রাউন্ড চেক সবগুলো চাইলেই চেক করতে পারেন। এই সবগুলোর কাজই হচ্ছে পার্সনকে ট্রেস করে বের করা। পার্সনকে কিভাবে ট্রেস করব? যখন আমরা রিয়েল এস্টেট নিয়ে কাজ করব তখন অবশ্যই ক্লায়েন্টের একটা টার্গেটেড এরিয়া থাকবে। লাইক সে বলতে পারে যে আমি আমি একটা স্পেসিফিক লোকেশনকে টার্গেট করছি, এই লোকেশনে যে প্রপার্টি গুলো আছে, ভ্যাকেন্ট প্রপার্টি গুলো আছে, সেগুলো ডাটা আমাকে দাও, বা সেইগুলোর ওনারের ডাটা আমাকে দাও। সেম ভাবে আরো বলতে পারে একটা এরিয়ার ভিতরে যে বাড়িগুলো আছে এই বাড়ির ওনারের ডাটাগুলো আমাকে দাও, আমি ওদেরকে টার্গেট করব। মানে রিয়েল এস্টেট এজেন্টের টার্গেটই হবে অ্যাড্রেস বা বাড়ি নিয়ে। এইটুকু সবাই ক্লিয়ার? জি ম্যাম। তো এতদিন আপনারা যেই কাজগুলো দেখছেন রিয়েল লিড জেনারেশনে, যেখানে হচ্ছে আমরা কালেক্ট মানে আমরা টার্গেট করছি বিজনেসকে, ঠিক না, ডিসিশন মেকারকে। বাট এখন আবার টার্গেটটা চলে গেল ঠিক অপোজিটে, এখন আমরা বিজনেসকে টার্গেট করছি না, আমরা বিজনেস কি সেটা জানি না, ডিসিশন মেকার কি সেটা জানি না, আমরা এখন এগুলোকে টার্গেট করছি না। যখন রিয়েল এস্টেটের কথা চিন্তা করবেন তখন টার্গেটটাই চলে আসবে একটা লোকেশন ভিত্তিক এবং বাড়ি বা হচ্ছে প্রপার্টি ভিত্তিক। সো প্রপার্টি অ্যাড্রেস ভিত্তিক আপনাকে সার্চ করতে হতে পারে। দেন হচ্ছে আপনাকে আম, এটা কি বলবো আসলে, এরিয়া হতে পারে, জাস্ট একটা এরিয়া, ক্যালিফোর্নিয়ার ভিতর থেকে একটা সিটি দিয়ে দিল, একটা শহর দিয়ে দিল যে আমার এই শহরটার ডাটা লাগবে, বা আমার এই শহরটার যত প্রপার্টি আছে প্রপার্টির ওনার ডিটেলস লাগবে, বা এই শহরে যতগুলো বাড়ি আছে সেগুলোর ডিটেলস আমার লাগবে, বাড়িগুলোর পজিশন, ওনার এই ডিটেলস গুলো লাগবে। মানে আপনাদের সার্চিংটাই হয়ে যাবে তখন প্রপার্টি অ্যাড্রেস ভিত্তিক। এটুকু ক্লিয়ার? ওকে, এবার আসি আমরা জি ম্যাম। সার্চিংটা কিভাবে করব। অনেকগুলো রিয়েল এস্টেটের দেখাচ্ছে আমাদেরকে, অনেকগুলো রিয়েল এস্টেটের সাইট আছে, বাট আমরা খুবই ইউজফুল যেটা জিলো, আমরা জিলোটা ইউজ করি। জিলোতে যদি এসে আমরা একটু ইউএস এর দিকে যাই, কোথায়? আচ্ছা, আমরা এখানে সার্চ করতে পারি আমরা কেন খুঁজছি। ধরেন আমরা লস অ্যাঞ্জেলেসের দিকে আসলাম। লস অ্যাঞ্জেলেসের ভিতরে দেখেন ওদের কাছে কতগুলো প্রপার্টি ডিটেলস আছে, প্রায় 6,000, প্রায় 6,500-এর মতো প্রপার্টি ডিটেলস আছে ওদের কাছে। এবং এই প্রপার্টি ডিটেলস শুধু প্রপার্টি ডিটেলস না, এগুলো ডিটেলস, এ টু জেড ডিটেলস আছে ওদের কাছে। আমরা একটু যদি দেখার চেষ্টা করি, আমরা এখান থেকে আরো ফিল্টার করে দেখতে পারবো, প্রাইস অনুযায়ী ফিল্টার করতে পারবো। দেন হচ্ছে রুম বা একটা প্রপার্টির যে হচ্ছে ইন্টেরিয়র ওয়াইজ, লাইক বেডরুম কয়েকটা, বাথরুম কয়েকটা, আমাদের একটা স্পেসিফিক ধরনের রিকোয়ারমেন্ট আছে যে আমি আসলে এই প্রাইসের বাড়িগুলো দেখতে চাচ্ছি, বা আমি এই স্কোয়ার ফিটের বাড়িগুলো দেখতে চাচ্ছি, বা আমি ডাবল বেডের বাড়িগুলো দেখতে চাচ্ছি। অনেকগুলো থাকে ডুপ্লেক্স, অনেকগুলো থাকে আরো বড় থাকে। তো ব্যাপারটা এরকম আছে যে আমরা যখন আমরা পার্সনকে ফিল্টার করছি তখন বিজনেসকে ফিল্টার করছি, বিজনেসের অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়ে আমরা ফিল্টার করতে পারছি। সেম যখন আমরা প্রপার্টি ফিল্টার করব, প্রপার্টির যতগুলো ক্রাইটেরিয়া থাকে সেগুলো দিয়ে আমরা চাইলে এখানে ফিল্টার করতে পারবো। ওনারশিপ থেকে শুরু করে এখানে বাকি যে ইনফরমেশন গুলো আছে, স্কোয়ার ফিট আছে, বেসমেন্ট আছে, নাম্বার অফ স্টোরিজ, ওকে, ওকে, ভিউ সিটি, ওকে, আমাদের এগুলো দরকার নেই, আমরা আপাতত র ভাবে দেখি আমরা। ম্যাম ভাই মোড়ে গিয়েই তো এটা ফিল্টারিংটা করতে হ্যাঁ, হয় হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, মোড়ে গিয়ে ফিল্টারিংটা করতে হবে। ম্যাপটা কাটতে পারলে ভালো হতো, ম্যাপ কাটার কোনো অপশন দেখছি না। আচ্ছা, ধরেন আমরা এই বাড়িটা একটু দেখবো, ক্লিক করলাম।
দেখেন এখানে এই বাড়িটা হচ্ছে ফর সেল, এই বাড়িটা বিক্রি করা হবে। হুম। এবং এখানে যে ফর সেল ওরা বলছে না, এই ফর সেলের আগে যারা এটার রিয়েল এস্টেট ও এজেন্ট আছে বা যারা আসলে রিয়েলেটর আছে, ওরা কিন্তু এই ইন্টেরিয়র গুলো সব কিন্তু ওরা রিমডিউল করে। হ্যাঁ, এগুলো সব রিমডিউল করে একটা বাড়িকে সুন্দর, ওদের একটা বাড়ি প্রতিবারই কেন প্রথম নতুনের মতো লাগে, বিকজ ওদের ওরা এই সব বাড়িগুলোকে অলওয়েজ রিমডিউল করে। যখনই একটা পার্সন বাড়িটা সেল করে চলে যায়, এটাকে আবার নতুন করে যখন বিক্রি করতে হবে, পুরো বাড়ির ইন্টেরিয়র থেকে শুরু করে আউটলুকটা ওরা আবার রিমডিউল করে ফেলে। রিমডিউল করে সেটাকে পুরোপুরি একটা নতুন বাড়ির মতো, মানে দেখতেই ওটা নতুন বাড়ির মতোই লাগে আসলে। সো পুরাটাই আসলে ওদের রিমডিউল করা থাকে, এবং পরবর্তীতে সেটাকে ওরা বিভিন্ন ধরনের ওদের রিয়েল এস্টেট এজেন্ট যারা আছে সবার পার্সোনাল ওয়েবসাইট আছে, এটা জাস্ট একটা ডিরেক্টরি সাইট। জিলো হচ্ছে রিয়েল এস্টেটের একটা ডিরেক্টরি সাইট, বাট প্রত্যেকটা রিয়েল এস্টেট ওনারের দেখবেন যে আপনার, বা রিয়েল এস্টেট এজেন্টের দেখবেন পার্সোনাল ওয়েবসাইট আছে। তারা পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমে বা বিভিন্ন ধরনের ডিরেক্টরি সাইটের মাধ্যমে বা তাদের পার্সোনাল কানেকশনের মাধ্যমে সেগুলোকে শোকেস করে, দেন ক্লায়েন্ট খোঁজে, দেন সেগুলোকে সেল করে। তো তার এটা হচ্ছে একটা শোকেস আমরা দেখতে পাচ্ছি জিরোতে, যে একটা বাড়িকে ওরা কিভাবে রিপ্রেজেন্ট করছে। এখানে আরো অনেক পিকচার আছে, পুরাটা আসলে ওরা শোকেস করে দেখাচ্ছে, এবং যত প্রপার্টির যত আসলে ডিটেলিং গুলো আছে সব ডিটেলিং গুলো ওরা এখানে শেয়ার করছে, যে কি কি ডিটেলিং গুলো আছে, বা কত স্কোয়ার ফিট, কবে এই বাড়িটা, দেখেন বিল্ডিং 1979। ক্যান ইউ ইমাজিন 1979-এ এটা বিল্ড করা হয়েছে, এবং সেটা রিমডিউল এখন পর্যন্ত নতুনই লাগছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এবং বাকি সব ডিটেলস এখানে থাকছে। কিন্তু দেখেন, এইটা কিনতে হলে কিন্তু এটার ওনারের কোনো ডিটেলস নেই। এটা কিনতে হলে আপনাদেরকে যদি এখান থেকে কন্ট্যাক্ট করতে হয়, তাহলে জিরোর সাথে কন্ট্যাক্ট করতে হবে, ওদের রিয়েল এস্টেট এজেন্টের সাথে কন্ট্যাক্ট করতে হবে। মানে ওনারকে কিন্তু যারা কিনবে, যারা ক্লায়েন্ট, তারা কিন্তু ডিরেক্টলি ওনারের সাথে খুব কম ডিল করতে পারে, তাদেরকে ডিল করতে হয় বিভিন্ন ধরনের যে রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েল এস্টেট রিয়েলেটর গুলো আছে তাদের সাথে ডিল করতে হয়। তো আমরা মূলত যখন রিয়েল এস্টেট নিয়ে কাজ করব, তখন আমাদের এই যে বাড়িগুলো আছে যেগুলো সেল যোগ্য বাড়ি, এইগুলোর ওনার ফাইন্ডিং এর কাজ আমরা করে থাকি, বা আম, এই বা আমরা জানিও না কোনগুলো সেল হবে। একটা ক্লায়েন্টের একটা টার্গেটেড এরিয়া থাকে, ধরেন আমরা সার্চ করছি লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া দিয়ে। তো একটা ক্লায়েন্টের এই টার্গেটেড এরিয়াটাই হচ্ছে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া। তো সে আসে আপনাকে কি বলতে পারে, লস অ্যাঞ্জেলেসের একটা এরিয়া বা একটা জিপ কোড দিয়ে বলতে পারে এই জিপ কোডে যত বাড়ি আছে সবগুলোর ওনারের ডিটেলস আমার লাগবে। কারণ সে নিজেও জানে না কোনগুলো সেল হবে, বা সে নিজেও জানে না কোনগুলোর বাড়ির মালিক সেই বাড়িটা বিক্রি করতে পারে। তো সে চাচ্ছে সবার সাথে কন্ট্যাক্ট করতে এবং ইনফরমেশন গুলো স্টোর করতে। বোঝা গেছে? ওকে, এবারে আমরা আসি, যদি আমাদের এভাবেই কাজ করতে হয় তাহলে আমরা কিভাবে করব। একটু ডিটেলস আর একটু এটাকে একটু জুম করলাম, লোকেশনটাকে আমরা ছোট্ট লোকেশন নিয়ে কাজ করব। আমরা অনেক বড় একটা স্টেট নিয়ে কাজ করতে গেলে কোনো দিকেই আমরা খুঁজে পাবো না। আমরা অলওয়েজ একটা ছোট একটা এরিয়া নিয়ে বা ছোট একটা সিটি নিয়ে, ছোট একটা জিপ কোড নিয়ে কাজ করার চেষ্টা করব। দেখেন আমি এখন কোথায় আছি, নর্থ হিল ইস্ট। ওকে, এখানেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বাড়ি যেগুলো হচ্ছে সেল হবে। এই প্রত্যেকটা বাড়ি হচ্ছে সেল হবে, এবং এই প্রত্যেকটা বাড়ি এই লোকেশনটুকুতেই আছে। প্রত্যেকটা আমরা যদি ক্লিক করি তাহলে প্রত্যেকটা আমরা দেখতে পারবো যে এই প্রত্যেকটাই সেল হবে। কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে যদি এমন থাকে সেল যোগ্য হাউসগুলো ডিটেলস তার লাগবে, তাহলে আপনারা চোখ বন্ধ করে জিলো ইউজ করতে পারেন। আরো বেশ কিছু সাইট আছে সেগুলো ইউজ করতে পারেন, বাট জিলোতে খুব সুন্দর করে ইনফরমেশন গুলো দেওয়া থাকে। কিন্তু এর পরবর্তী যে স্টেপটা, এতটুকু ধরেন ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিল, একটা এরিয়া দিয়ে দিল এবং বলে দিল যে এই এরিয়ার বাড়ির ওনারদের কেমন লাগবে। তখন আসলে আমরা এই সাইট গুলো ইউজ করি। মানে এই সাইট গুলো হচ্ছে স্কিপ ট্রেসিং এর সাইট, আর জিলো যেটা বললাম সেটা হচ্ছে রিয়েল এস্টেটের সাইট। আপনারা এটা নোট করে রাখতে পারেন। জিলোটা স্কিপ ট্রেসিংটা কি ম্যাডাম? স্কিপ ট্রেসিংটা হচ্ছে মূলত ট্রেস করা ডাটা। আমরা যখন একটা পার্সনকে ট্রেস করতে যাব অ্যাকর্ডিং টু দেয়ার পার্সোনাল ডিটেলস লাইক তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস, তো এই ফোন নাম্বার বা অ্যাড্রেসের মাধ্যমে পার্সনকে ট্রেস করে ডাটাগুলোকে ফাইন্ড করাকে মূলত আমরা স্ক্রিপ্ট ট্রেসিং বলি। আর স্ক্রিপ্ট ট্রেসিং এর বেশ কিছু সাইট আছে, যে সাইটগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এই অ্যাড্রেস অনুযায়ী পার্সনের ডাটাগুলো ফাইন্ড করি রিয়েল এস্টেটের কাজের জন্য। সো স্কিপ ট্রেসিংটা আসলে কোনো
আলাদা ফিল্ড বলবো না আমি, এটা আসলে রিয়েল এস্টেটের ভিতরে, মানে এটাকে যদি আপনি একটা আলাদা ফিল্ড হিসেবে ধরতে চান, তাহলে খুব কম পার্সন পাবেন যারা এই ফিল্ডে কাজ করছে, এবং খুব কম ক্লায়েন্ট পাবেন যাদের এই ফিল্ডের কাজ দরকার বা এই ফিল্ড সম্পর্কে জানে। সো আলটিমেট হয় কি, সবাই আসলে রিয়েল এস্টেট লিখে সার্চ করে যাদের রিয়েল এস্টেটের ডাটা দরকার। যদি রিয়েল এস্টেটের পার্সপেক্টিভে চিন্তা করেন, তাহলে অবশ্যই রিয়েল এস্টেটের ডাটা দরকার হলে সবাই রিয়েল এস্টেট লিড লিখে সার্চ করবে। তখন স্কিপ ট্রেসিং টার্মটা খুব কম মানুষ জানে। তো সেই জন্য হচ্ছে আমরা স্কিপ ট্রেসিং কে ডিরেক্টলি আপনাদের, আপনারা চাইলে আপনাদের ডিটেলস ইনক্লুড করতেই পারেন, কোনো সমস্যা নেই, বিকজ বাহিরের মানুষ, বিশেষ করে ইউএস রিয়েল এস্টেটের মানুষগুলো স্কিপ ট্রেসিং ব্যাপারটা জানে। এর বাইরের মানুষ কতটুকু জানে জানি না, তবে রিয়েল এস্টেটের যে মানুষগুলো তারা সবাই স্কিপ ট্রেসিং এর ব্যাপারটা জানে, বিকজ স্কিপ ট্রেসিং এর যে সাইট গুলো আছে সেই সাইট গুলো ইউজ করেই আমরা মূলত রিয়েল এস্টেটের ডাটাগুলো ফাইন্ড করি। তো এটাকে আপনারা স্কিপ ট্রেসিং বলতেও পারেন বা স্কিপও করতে পারেন, এটাকে ডিরেক্ট রিয়েল এস্টেটের ফাইন্ডিং, মানে রিয়েল এস্টেটের লিড ফাইন্ডিং এর জন্য কিছু রিসোর্স বলতে পারেন। স্কিপ ট্রেসিংও বলতে পারেন বা রিয়েল এস্টেট লিড ফাইন্ডিং রিসোর্সও বলতে পারেন। ওকে ম্যাম। রিসোর্সও বলতে পারেন। তো শুরুতে আছে ফার্স্ট ব্যাকগ্রাউন্ড চেক, আমরা একটু ফার্স্ট ব্যাকগ্রাউন্ড চেকে যাই। ও, একটা কথা, এই তিনটাই কাজ করে শুধুমাত্র ইউএস এর জন্য, শুধুমাত্র ইউএসএ। হোয়াইট পেজেসটা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে, কিন্তু কোনো কোনো আহ, ইয়েতেই আপনারা এটাকে ফ্রি ইউজ করতে পারবেন না। এটা ইউএস এর জন্য ইউজ করেন, কানাডার জন্য ইউজ করেন, ইউকে এর জন্য ইউজ করেন, যেটার জন্য ইউজ করেন না কেন, এটা পেইড ইউজ করতে হবে। আর উপরে যে ম্যাম তিনটা, এটার প্রাইসটা কিরকম পড়ে? প্রাইসটা অনেক পড়ে। হোয়াইট, তাহলে তো এটা নতুন অবস্থায় পসিবলই না। না, কাজ করবেন না, শুধু রিয়েল এস্টেটের লিড ফাইন্ডিং এ শুধু ইউএস এর জন্য কাজ করবেন, যেগুলো ফ্রি ভাবে কাজ করতে পারবেন সেগুলো করবেন। অনেকেই কিন্তু রিয়েল এস্টেটের জন্য কানাডা রিয়েল এস্টেট লিডের কাজ করে, দেন ইউকে কাজ করে। ইউকে কানাডার রিয়েল এস্টেটের লিডের প্রজেক্ট বা রিয়েল এস্টেটের কাজের কিন্তু অনেক প্রজেক্ট থাকে, বাট অনেকেই এটাকে স্কিপ করে বিকজ অফ যে আপনার কানাডা বা ইউকের বেশ কিছু ভালো রিয়েল এস্টেটের সাইট আছে যেখান থেকে আপনি ওনারের ডাটা ফাইন্ড করতে পারবেন, কিন্তু ওগুলো পেইড। একমাত্র ইউএসএই আছে যেখানে পেইড সাইডও আপনি পাবেন, ফ্রি সাইডও পাবেন। যেমন এগুলো বলছি, এগুলো পেইডও আছে, আপনি ফ্রিতেও ইউজ করতে পারবেন। এগুলোর বাহিরেও কিছু সাইট আছে সেগুলো ফুললি পেইড ইউএস এর জন্য, সেগুলো ইউজ করতে পারবেন। তবে এগুলো আসলে খুব কম মানুষ ইউজ করে, যেহেতু ফ্রিতেই কাজ হয়ে যায়, সো পেইড আসলে খুব কম পার্সন ইউজ করে। এছাড়াও যখন আমরা যখন আমরা রিয়েল এস্টেটের কাজের কথা চিন্তা করব, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি বলেন তো? Sure না। এটা হচ্ছে একটু অ্যাডভান্স একটা সাইট, আবার ধরলেও চলে, বাদ দিলেও চলে। মানে শুরুর দিকে, মানে বিগিনিং স্টেজে রিয়েল এস্টেট যদি কেউ চিন্তা করেন আমি রিয়েল এস্টেট নিয়ে ডিপলি কাজ করবো এবং রিয়েল এস্টেট নিয়ে আমি হচ্ছে একদম ইন ডেপথে যে কাজ করব, ক্লায়েন্টের সাথে ইন ডেপথে যে আমি এটা এটা নিয়ে কথা বলতে চাই, বা ইন ডেপথে আমি আসলে সবকিছু নিয়ে কথা বলতে চাই বা সবকিছু বুঝতে চাই, রিকোয়ারমেন্টের প্রত্যেকটা টার্ম বুঝতে চাই, প্রত্যেকটা জিনিস জানতে চাই, এবং ইভেন সুযোগ পেলে আমি নিজেও রিয়েল এস্টেটে কাজ করতে চাই, ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে, তাহলে রিয়েল এস্টেটের অনেক ছোট ছোট ব্যাপার আছে যেগুলো নিয়ে আপনারা চাইলে একটু রিসার্চ করতে পারেন বা একটু ইয়ে করতে পারেন, একটু দেখতে পারেন। বাইরের কথা বলছি, যে প্রজেক্ট বেস কাজ করতে চান, আমরা বলি না যে ভূমি অফিস, ভূমি অফিসে আসলে আমাদের বাংলাদেশের যে ভূমি অফিস গুলো থাকে, এগুলোতে আসলে অনেক প্রপার্টি ডিটেলস থাকে না, একদম A to Z ডিটেলস থাকে না। তো বাইরের কান্ট্রিতে তো অবশ্যই এই এই ধরনের কিছু ইয়ে থাকবে,
মানে কিছু ডাটাবেস থাকবে বা কিছু লিগ্যাল কিছু ডকুমেন্টেশন থাকবে যেখানে একটা প্রপার্টির সমস্ত ইনফরমেশন আপনি পাবেন। জিলোতে কি আপনি সমস্ত ইনফরমেশন পেলেন? দেখেন তো এই বাড়িটার কি সমস্ত ইনফরমেশন পেলেন কিনা। ধরেন এই প্রপার্টিটা সেল হবে, এই যে এটা সেল হবে, তো আমরা গেলাম, কিন্তু প্রপার্টিটা সেল হবে, এই যে ফর সেল, সেটা আমরা বুঝতে পারলাম। প্রপার্টিটা কেমন সেটা বুঝতে পারলাম, প্রপার্টির ডায়াগ্রাম বুঝে গেলাম, প্রপার্টির কত কি ইকুইপমেন্ট আছে, বিল্ডিং কত বা সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স কিনা, সবকিছু আমরা বুঝে গেলাম, কত স্কোয়ার ফিট সবকিছু আমরা বুঝে গেলাম। দেন স্পেশালিটি কি সব ডিটেলস আমরা পড়লাম, সবকিছু আমরা দেখলাম, লোকেশন কোথায় দেখলাম। কিন্তু দেখেন তো, আসলে কি একটা প্রপার্টির কি ডিটেলস এখানে আছে, মানে ইন ডেপথ ডিটেলস এখানে আছে? ইন ডেপথ ডিটেলস কিন্তু এখানে নেই। দেখেন, ওকে, ইন্টেরিয়র কি কি থাকছে, এই যে ফ্যাক্ট অ্যান্ড ফিচার কি কি থাকছে, ইন্টেরিয়র কি কি থাকছে, অ্যাপ্লিয়েন্স কি কি থাকছে, ফিচার কি কি থাকছে, হিটিং আছে কিনা, ইন্টেরিয়র এরিয়া কতটুকু, কুলিং আছে কিনা, প্রপার্টি কোথায় বা প্রপার্টি কি, পার্কিং আছে কিনা, কত লট স্কোয়ার কত, সবকিছু সব ফিচার, ইচ এন্ড এভরি ফিচার, কনস্ট্রাকশন কারা, ইচ এন্ড এভরি ফিচার এখানে দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু এটা কি পুরাটাই কি শুধুমাত্র এটার প্রপার্টির ডিটেলসটাই তো আমরা পাচ্ছি, ঠিক না? যখন আমরা প্রপার্টির ইন ডেপথে যে ইনফরমেশন গুলো চাই, লাইক ধরেন এটার ইয়ে কত, এটা আসলে এটা এটার অ্যাকচুয়াল ওনার কে, বা ওনারের ইনফরমেশন কি, বা একটা বাড়ি যখন সেল হবে তার তো একটা নাম্বার থাকে, ঠিক না? থাকে কি না? মানে জি ম্যাম। আমাদের গভর্নমেন্ট ডকুমেন্টে তো থাকে, ঠিক না? এইটা তো একটা ডিরেক্টরি সাইড, এখানে তো থাকবে না, কিন্তু যখন আমরা গভর্নমেন্টের ডকুমেন্টে যাব তখন তো আমরা একটা সিরিয়াল নাম্বার পাবো, যে আমাদের এই সিরিয়াল নাম্বারে এই বাড়িটা আমাদের এত এত নাম্বার সিরিয়াল, এটা বিক্রি হচ্ছে এবং এটার ওনার হচ্ছে এটা, এটার ইউটিলিটি বিল সব ঠিক আছে কিনা, সবকিছু একটা বাড়ি সেল করার পারপাস যা যা লাগে, আমি যদিও রিয়েল এস্টেট পার্সন না, তারপর আসলে যতটুকু বোঝানোর আমি নিজে জানি ততটুকু আমি বোঝানোর চেষ্টা করছি। তো সবকিছু তো থাকে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে নেই। এটা জাস্ট একটা জিলো বা অন্যান্য ইউএস এর যে, ইউএসএ বলেন বা যে কোনো কান্ট্রি বলেন, রিয়েল এস্টেটের যে ডিরেক্টরি সাইট গুলো আছে, যেখানে প্রপার্টি ডিটেলস দেওয়া থাকে, কোন প্রপার্টি সেল হবে, আস্কিং প্রাইস কত, ইকুইটি কত, সবকিছু দেওয়া থাকছে, কিন্তু এই সাইট গুলো এই সাইট গুলোতে কিন্তু প্রপার্টি ইন ডেপথ ইনফরমেশন থাকছে না। তো ইন ডেপথ ইনফরমেশন আপনারা কোথায় পাবেন? ইন ডেপথ ইনফরমেশন পাবেন হচ্ছে একটা আম, একটা লোকেশনের যে কান্ট্রি অফিস থাকে, লাইক আমাদের বাংলায় যেটাকে আমরা ভূমি অফিস বলি। তো এই যে কান্ট্রি অফিস থাকে, এই কান্ট্রি অফিস গুলোতে হচ্ছে আপনারা একটা বাড়ির বা একটা প্রপার্টির ইন ডেপথ ইনফরমেশন গুলো পাবেন। এটুকু ক্লিয়ার? আমরা সবাই এটা জানি, ঠিক না? কারণ আপনারা আমার থেকে অনেক বেশি, এখানে আমার অনেক সিনিয়র পার্সন আছেন, আপনারা অনেক বেশি জমি সম্পর্কে অনেক বেশি জানেন, প্রপার্টি সম্পর্কে অনেক বেশি জানেন। তো আপনারা হয়তো বা ভূমি অফিস রিলেটেড অনেক সংক্রান্ত অনেক টপিক জানেন। So এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমাদের কান্ট্রি অফিসে থাকে, তো এটা মূলত একটা কান্ট্রি অফিসের ওয়েবসাইট। যখন আপনারা যেই লোকেশন নিয়ে কাজ করবেন তখন আপনারা ওই লোকেশনের কান্ট্রি অফিসে যে সার্চ করতে পারেন। এটা হচ্ছে একটা কান্ট্রি, ইউএস এর কান্ট্রি অফিসের হচ্ছে গভর্নমেন্ট সাইট, এখানে প্রত্যেকটা লোকেশন দিয়ে আপনি সার্চ করতে পারবেন। কান্ট্রি কান্ট্রি অফিস ডট ওআরজি হচ্ছে ডোমেন, আপনারা কান্ট্রি অফিস লিখে সার্চ করলেও চলে আসবে। কান্ট্রি অফিস লিখে সার্চ করলেও চলে আসবে। তো আমি এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, কান্ট্রি অফিস ডট ওআরজি। এখানে মূলত আমরা বিভিন্ন প্রপার্টির ইনফরমেশন গুলো, ইন ডেপথ ইনফরমেশন গুলো পাবো। সে ফর এক্সাম্পল ধরেন আমরা একটা লোকেশন দিয়ে সার্চ করি, সার্চ বাই অ্যাড্রেস, সার্চ বাই স্ট্রিট। আচ্ছা, আমরা এখানে একটা অ্যাড্রেস দিয়ে সার্চ করি, অ্যাড্রেস নিয়ে আসি। অ্যাড্রেস কোথায় এটার? এখানে অ্যাড্রেস দেওয়া ছিল। ওকে, আমরা অ্যাড্রেসটা নিলাম এবং একটা কান্ট্রি অফিসে সার্চ দিয়ে দেখি ওরা আসলে অ্যাড্রেসটা ইনফরমেশন আমাদের দিতে পারে কিনা।
দেখেন, এই যে বাড়িটা, এই যে মূলত এই বাড়িটাই আমরা দেখছিলাম ওখানে, এই বাড়িটার কথা এখানে বলা ছিল। ছিল, এই বাড়িটার কথাই ওখানে বলা ছিল, এই যে এখানে। তো মূলত এই বাড়িটাই আমরা দেখছি, 14939 নাপা স্ট্রিট, এই যে ক্যালিফোর্নিয়া। সবকিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাড্রেস এবং এটা হচ্ছে প্রপার্টি রেকর্ড। আমরা এখন যে সাইটে আছি এটা হচ্ছে আমাদের প্রপার্টি রেকর্ডের একটা সাইট। আমরা পেইড যেহেতু ইউজ করছি না, আমরা ফ্রি যতটুকু দেখতে পাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফার্স্ট অফ অল, প্রপার্টি হাইলাইটস কি কি থাকছে, বাকি ইনফরমেশন গুলো, প্রপার্টির যে ইনফরমেশন গুলো সেই ইনফরমেশন গুলো থাকছে। প্রপার্টির যে ইনফরমেশন গুলো আমরা জিরোতে দেখে আসলাম আর কি, সেই ইনফরমেশন গুলো আমরা এখানে পাচ্ছি। প্রপার্টি টাইপ কি, সিঙ্গেল ফ্যামিলি হোম, সিঙ্গেল ফ্যামিলি থাকতে পারবে। সেল প্রাইস কত, এটা হচ্ছে সেল প্রাইস কত, স্কোয়ার ফিট সেটা এখানে বলা আছে, লট সাইজ কত বলা আছে। ওকে ফাইন। এবার আমরা আরেকটু প্রপার্টি ডিটেলসে যাই। এখানে প্রপার্টি ডিটেলস দেওয়া আছে এবং বিল্ডিং এরিয়া ওকে, টাইপ সিঙ্গেল ফ্যামিলি ওকে, লাস্ট সোল্ড। দেখেন এই যে লাস্ট সোল্ড যে ইনফরমেশনটা, এটা কিন্তু আপনি জিরোতে দেখেন নাই। হ্যাঁ, তো লাস্ট সোল্ড কবে ছিল এই বাড়িটা সেটাও বলা আছে, যে 2021 সালের নভেম্বর, 12 নভেম্বর হচ্ছে এই বাড়িটা একবার সেল হয়েছে। এটা এখন আবারও সেল হবে, দ্যাটস মিন 2021-এর 2021 থেকে যে ছিলেন সে হচ্ছে এই 2024-এর পরে বা 2025-এ এসে বাড়িটাকে সেল করবেন এবং তার সেল প্রাইস হচ্ছে এটা। ওনার অকুপাইড, ইয়াস, মানে এখন বর্তমানে যে আছে সে হচ্ছে এই বাড়িটার ওনার। মানে আমরা থাকি না, একটা জমি কিনবো, জমির অ্যাকচুয়াল মালিক আছে কিনা সেটা আমরা দেখি, বা যার কাছ থেকে কিনবো সে অ্যাকচুয়াল মালিক কিনা এটা আমরা দেখি। সো এখানেও সেম, ওনার অকুপাইড হচ্ছে যার কাছে বাড়িটা আছে এখন সে অ্যাকচুয়াল মালিক কিনা, বা তার কাছে আসলে বাড়ির ওনারশিপ আছে কিনা। তো এখানে লেখা আছে ওনার অকুপাইড, ইয়াস। সো মূলত আমরা যখন কাজ করি রিয়েল এস্টেট ডিড নিয়ে, তখন আমাদের ওনার অকুপাইডটাই নিয়ে কাজ করতে হয়। এক্স্যাক্টলি আমরা কাজই করি ওনার অকুপেসি নিয়ে। ওনার অকুপেসি মানে আমরা যেই বাড়িটার ডাটা নিচ্ছি, যে পার্সনটার ডাটা নিচ্ছি এবং ওই পার্সনটা যে অ্যাড্রেসটাতে আছে, ওই অ্যাড্রেসটা বা ওই বাড়িটা তার নিজের কিনা। যদি ওনার অকুপাইড ইয়েস থাকে বা ওনার অকুপেসি ইয়েস থাকে, তখনই তার ডিটেলস গুলো আমরা ক্লায়েন্টকে দিয়ে বলতে পারি এক্স্যাক্টলি এই বাড়িটার ওনার হচ্ছে উনি, আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করলে এই বাড়িটা নিয়ে কথা বলতে পারবেন। বা ক্লায়েন্টরা যখন বলবে যে আপনি কি আমার এই এরিয়ার বাড়িগুলোর ওনারের ডিটেলস দিতে পারবেন কিনা, তখন আপনি যদি ওনার অকুপেসি ইয়েস দেখে না নেন, তাহলে অনেকেই থাকবে যারা আসলে রেন্টে থাকেন। বুঝতে পারছি, যারা রেন্টে থাকে আপনি যখন তাদের ডিটেলস দিবেন তখন ওইটা কিন্তু ক্লায়েন্টের অ্যাকচুয়াল নিড না। ক্লিয়ার জি এটা? ম্যাম, বুঝছি। ওকে। জি ম্যাম। ইন্টেরিয়র এগুলো সব আগে দেখে আসছি, ওকে ফাইন। লোকেশন এখানে একদম ডিটেলস লোকেশন দেওয়া আছে। এবার আসেন ওনার, ওনারকে এবারে বলছে যে প্রাইমারি ওনার হচ্ছে উনি। নামটা লক করা, আমাদের এটা ভিউ করতে হলে আনলক করতে হবে, আনলক করতে হলে এটা সাবস্ক্রিপশন কিনতে হবে। এই যে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। তো যতটুকু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এই ওনারটাকে বের করতে পারবো। আমি আপনাদেরকে ওনারটাকে বের করে দেখাবো। দেখেন এটা কিন্তু আমার প্রিমিয়াম নেই, বাট তারপর এই ওনারটাকে আমরা বের করতে পারবো। অ্যাড্রেস, ওনার অকুপেসি, ইয়েস। সো এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে যে বাড়িটা আছে, এই বাড়িটার ওনার হচ্ছে উনি এবং ওনার অকুপেসি, ইয়েস, দ্যাটস মিন এই বাড়িটার ওনার হচ্ছে, বা ওনার আহ, ওনার ওনারশিপ হচ্ছে ওনার কাছে। এই বাড়িটা মূলত আমরা দেখছি। Okay, আমরা মূলত এই বাড়িটার ওনারকে ফাইন্ড করতে চাচ্ছি। আমরা মূলত এই বাড়িটার ওনারকে ফাইন্ড করতে চাচ্ছি। এবারে আমাদের কাজ হচ্ছে এটা, এই যেটা আমাদের কাজ হচ্ছে, এই যে লোকেশনটা ছিল, এই লোকেশনের এই যে বাড়িটা, এই বাড়িটার আসলে ওনারকে ফাইন্ড করা। এবারে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু সাইডের স্ক্রিপ্ট ট্রেসিং এর কিছু সাইডের বা রিয়েল এস্টেটের লিড ফাইন্ডের জন্য কিছু রিসোর্স সাইডের আমরা হেল্প নিব। তো যেহেতু ওগুলো ইউএস বেস সাইট, সো ইউএস বেস সাইট গুলো মূলত ইউজ করার জন্য আমাদেরকে ভিপিএন ইউজ করতে হতে পারে। যে যে ভিপিএনটা প্রেফার করেন
সে চাইলে সেই ভিপিএনটা ইউজ করতে পারেন। তো ফার্স্টে আমরা যেটা দেখছিলাম, আমরা ট্রু পিপল সার্চটা দেখি। ট্রু পিপল সার্চ, ট্রু পিপল সার্চ। একটা স্ট্রং ভিপিএন ইউজ করার চেষ্টা করবেন, তাহলে এই সাইটগুলো খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। কারণ এগুলো ইউএস ছাড়া আসলে ইউএস এর বাহিরের কোনো লোকেশন থেকে এগুলো অ্যালাউ করে না, এবং ওদের সিকিউরিটিটা অনেক হাই। মানে নর্মাল কোনো ভিপিএন ইউজ করলে ওরা 2-3 বার সার্চ করার পর ওটা ধরে ফেলে। So আমরা মূলত সার্চ করছিলাম কি দিয়ে, আমরা মূলত মানে আমরা মূলত কি দেখতে চাচ্ছিলাম, একটা অ্যাড্রেসের ওনারকে সেটা দেখতে চাচ্ছিলাম। সো আমরা ট্রু পিপল সার্চে আসলাম। ট্রু পিপলে আসলে পার্সনের নাম দিয়ে সার্চ করা যাবে। সো যখন আমাদের কাছে পার্সনের নাম এবং তার অ্যাড্রেসটা জানা থাকবে, তখন আমরা নাম এবং অ্যাড্রেস দিয়ে সার্চ করব। বাট এখন আমাদের কাছে ওনার, ওনারের নামটা কিন্তু নাই। তো আমাদের কাছে কি আছে, আমাদের কাছে একটা এন্টার অ্যাড্রেস আছে। আমরা চাইলে ফোন নাম্বার দিয়েও সার্চ করতে পারবো, বাট ফোন নাম্বার আমাদের কাছে নেই। বাট আমাদের কাছে একটা এন্টায়ার অ্যাড্রেস আছে, সো আমরা অ্যাড্রেসটা দিয়ে সার্চ করব। তো অ্যাড্রেস দিয়ে সার্চ করার নিয়ম হচ্ছে, অ্যাড্রেসের প্রথম কমার যে অংশটুকু, এটাকে আমরা বলছি স্ট্রিট অ্যাড্রেস। একদম শুরুর কথা মনে করে আসেন, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে এই ধরনের কাজ করতে গেলে অ্যাড্রেস গুলো ফরমেশন করা বা অ্যাড্রেস ফরমেশন করা মানে বুঝতে পারাটা অনেক ইম্পর্টেন্ট ইউএস এর ক্ষেত্রে বা যে কোনো দেশের ক্ষেত্রে। তো এখানে সার্চিং এর ক্ষেত্রে দেখেন কি বলছে, প্রথমে আমরা দিব স্ট্রিট অ্যাড্রেস। স্ট্রিট অ্যাড্রেস কোনটা, এই যে স্ট্রিট লেখা, এসটি লেখা যতটুকু, প্রথম কমার অংশটুকু হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, এবং পরেরটুকু হচ্ছে প্যানোরামা সিটি, এটা হচ্ছে সিটির নাম। ক্যালিফোর্নিয়া হচ্ছে স্টেট, সিএটা হচ্ছে শর্ট ফর্ম ক্যালিফোর্নিয়ার। সো ক্যালিফোর্নিয়া হচ্ছে স্টেট, এবং তারপর হচ্ছে জিপ কোড। আমাদের এখানে দিতেই হবে, এখানে স্টেট, এখানে হচ্ছে আমাদের স্টেট অ্যাড্রেস, এবং এখানে হচ্ছে সিটি, স্টেট এবং জিপ কোড ভাগ করে দিতে হবে। আর ট্রাই করবেন অলওয়েজ সাজেশন থেকে নেওয়ার জন্য। So আমি সাজেশন থেকে পিক করলাম এবং সার্চ করলাম। তো কোনো কথা, আমাকে ব্লক করে দিল। অবশ্য ব্লক করার রিজন আছে, বিকজ আমরা এটা ইউজ করছি। ফার্স্ট ব্যাকগ্রাউন্ড চেক। কেন সেম সার্চ, স্ট্রিট অ্যাড্রেসটা উপরে থাকবে, নিচে হচ্ছে সিটি স্টেট জিপ কোড আসবে। ট্রু পিপল থেকে দেখাতে পারলে ভালো হতো। ট্রু পিপলে খুব ভালোভাবে ডাটাগুলোকে আহ ফরম্যাটিং ভাবে পাওয়া যায়। ভিপিএনটা চেঞ্জ করি। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। ভিপিএনটা চেঞ্জ করে দেখি, না হলে আপনাদের কারো স্ক্রিন নিচ্ছি। এল ভিপিএনটা খুব ভালো, আমার কাছে এটা এক্সটেনশন, সরি, সফটওয়্যারটা ডাউনলোড করা নেই, থাকলে ভালো হতো। আপনারা শেল ভিপিএন দিয়ে ট্রাই করবেন, শেল ভিপিএন এর সফটওয়্যারটা খুব ভালো কাজ করে। হুম।
দেখেন, যখন আমরা হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে সার্চ করলাম, এখানে ওরা বলছে এই অ্যাড্রেসে থাকে এমন 38 জনের ডাটা ট্রু পিপল সার্চ আমাদেরকে ডিটেক্ট করে দিচ্ছে। 38 রেকর্ড ফাউন্ড ওরা আমাদেরকে বলছে এই অ্যাড্রেসটাতে। দ্যাটস মিন এই বাড়িতে থাকে বা আগে থাকতো, প্রিভিয়াস অ্যাড্রেস বা রিসেন্ট অ্যাড্রেস, মানে কারেন্ট অ্যাড্রেস এবং প্রিভিয়াস অ্যাড্রেস, এই দুইটা অ্যাড্রেসেই টোটাল 38 জনকে ওরা ডিটেক্ট করতে পারছে আমাদের এখানে। তো শুরুতে কে আছে দেখেন, শুরুতেই আছে হচ্ছে, ওকে, আমরা ওনার ডিটেলসটা একটু দেখি। এবং দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যখন এখানে দেখছিলাম এবং ওরা বলছিল যে প্রাইমারি ওনার হচ্ছে যে তার নামের মানে ফার্স্ট নেম স্টার্ট হচ্ছে ভি দিয়ে এবং সেকেন্ড নেম স্টার্ট হচ্ছে এইচ দিয়ে। আমরা যদি এটাকে একটু দেখি, দেখেন ভি দিয়ে এবং এইচ দিয়ে এটা কিন্তু মিলে যাচ্ছে, ঠিক না? সো এটা বলতে পারেন যে এটা তো মিলে গেল, বাট আমরা কিভাবে বুঝবো যে ওনার আসলে এই বাড়িটা ওনার কিনা? তো আপনারা ওনার প্রোফাইলে গেলেই বুঝতে পারবেন যে ওনার প্রোফাইলে এই বাড়িটার অ্যাড্রেস আছে কিনা এবং ওনারশিপ দেওয়া আছে কিনা। এবং প্রথমে যিনি ছিল, এই যে ওনার প্রোফাইলটা আমরা ওপেন করলাম। তো ফার্স্টে হচ্ছে উনি ছিল, ওনার বয়স হচ্ছে 26, ওনার আহ আহ, এটা ডেট অফ বার্থ দেওয়া আছে এবং হচ্ছে উনি এখানে থাকছে, ওনার ফোন নাম্বার, ওকে, আরো ডিটেলস দেওয়া আছে। আমরা যদি একটু আসি, দেখেন অলসো নোন অ্যাজ, মানে ওনাকে এই নামেও ডাকা হয়। আমাদের অনেক সময় অনেকের অনেক ফুল নেম থাকে, শর্ট নেম থাকে, ঠিক না? আমরা অনেক সময় অনেক নামকে শর্ট করে লিখি। তো এখানে হচ্ছে একটা মানুষের একটা নামকে আরো কত নামে তাকে ডাকা হয় বা কত নামে তাকে আহ পাওয়া যায় বিভিন্ন ডকুমেন্টে, সেইটা হচ্ছে অলসো সিন অ্যাজ এ লেখা থাকবে। কারেন্ট অ্যাড্রেস কোনটা, যেটা দিয়ে আমরা সার্চ করলাম, দ্যাটস মিন এই বাড়িটাতে বর্তমানে হচ্ছে উনি আছে, এই যে আজাও আজাটো, এই যে পার্সনটা, এই পার্সনটা হচ্ছে এই যে এই পার্সনটা আজাদ আজাটাওই সামথিং কিছু একটা হবে, যাই হোক, উনি হচ্ছে বর্তমানে এই বাড়িটাতে আছে। ওনার কারেন্ট অ্যাড্রেস হচ্ছে এই বাড়িটা, এই যে লোকেশনটা দেওয়া আছে, এই বাড়িটা হচ্ছে ওনার কারেন্ট অ্যাড্রেস। এবং এখানে খুব ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন আপনারা পাশাপাশি পেয়ে যাবেন। এখানে ফোন নাম্বার পাচ্ছেন আপনারা, ল্যান্ডলাইন নাম্বার পাচ্ছেন, বেশ কিছু ল্যান্ডলাইন নাম্বার পাবেন। তার মধ্যে এটা হচ্ছে পসিবল প্রাইমারি ফোন নাম্বার, মানে মোস্ট রিসেন্ট যে ফোন নাম্বারটা, দেখেন ডিসেম্বরের 2024 সালের ডিসেম্বরে এটা লাস্ট আপডেট করা হয়েছে এই ফোন নাম্বারটা। তার মানে এটা হচ্ছে মোস্ট রিসেন্ট ফোন নাম্বার হচ্ছে এটা। প্রথম যে ফোন নাম্বারটা থাকবে এটাই হচ্ছে আমাদের মোস্ট রিসেন্ট বা পসিবল প্রাইমারি ফোন নাম্বার। অলওয়েজ এইটাকে নেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো ক্লায়েন্ট মাল্টিপল ফোন নাম্বারের রিকোয়ারমেন্ট না দেয় তাহলে অনলি এটাকে নেওয়ার চেষ্টা করবেন, বাকিগুলোকে স্কিপ করবেন। যদি একাধিক ফোন নাম্বার নিতে বলে তাহলে বাকিগুলোকে নিতে পারেন। ফুল ব্যাকগ্রাউন্ড রিপোর্টে ক্লিক করলে আসবে না, বিকজ ফুল ব্যাকগ্রাউন্ড রিপোর্ট দেখতে হলে আমাদের প্রিমিয়াম লাগবে। বাট ফ্রিতে আমরা যেটা যতটুকু দেখতে পারি সেটা আমাদের জন্য এনাফ। এটা হচ্ছে কারেন্ট অ্যাড্রেসের প্রপার্টি ডিটেলস। সো প্রপার্টি ডিটেলসটা একটু যদি দেখেন, এখানেও সেম পাবেন, বেডরুম, বাথরুম, স্কোয়ার ফিট, ইয়ার্স ইন বিল্ড, এস্টিমেটেড ভ্যালু কত, এস্টিমেটেড ইকুইটি কত, লাস্ট সেল অ্যামাউন্ট কত, লাস্ট সেল করছে এটা দিয়ে, লাস্ট সেল ডেট কত, 2021 সাল। আমরা দেখে আসছিলাম মনে হয় এটা আগে, যে 2021 সালের আহ, নভেম্বরে এটাকে লাস্ট সেল করা হয়। এবং প্রপার্টি ক্লাস কি, এটা একটা রেসিডেন্সিয়াল বাড়ি, মানে এটা বসত বাড়ি এবং সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্সিয়াল এটা একটা। সো এরপরে হচ্ছে অকুপেসি টাইপ, ওনার অকুপাইড। এইটাই মূলত আমরা দেখবো যে অকুপেসি টাইপটা কি, অকুপেসি টাইপটা কি ওনার অকুপাইড কিনা, এটা আমরা দেখবো। যদি অকুপেসি টাইপটা ওনার অকুপাইড থাকে তাহলে হচ্ছে আমরা ওনাকে ওনার হিসেবে কনসিডার করতে পারি। অকুপেসি টাইপ ইন্ডিভিজুয়াল, মানে অনেক বাড়ির আসলে মাল্টিপল ওনার থাকে না, সো উনি আসলে এই বাড়িটার ইন্ডিভিজুয়াল ওনার। তো এই অকুপেসি টাইপ এবং হচ্ছে ওনার টাইপ, এই দুটা যদি হচ্ছে ইয়ে থাকে, মানে ওনার অকুপাইড থাকে বা অকুপেসি টাইপ যদি ইয়েস থাকে, তাহলে আমরা বুঝবো যে এই বাড়িটার ওনার হচ্ছে উনি বা ওনার কাছে ওনারশিপ আছে। ওকে, এরপরে হচ্ছে দেখেন এখানে আরো কিছু ইনফরমেশন আছে। এখানে আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এপিএন, যেটা আমি বলছিলাম যে একটা এপিএন নাম্বার থাকবে। সেম এই এপিএন নাম্বারটা যদি আপনি এই অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে আপনি কান্ট্রি সাইড গুলোতে খোঁজেন, সেখানেও আপনি প্রপার্টির এপিএন নাম্বারটা পাবেন। এই এপিএন নাম্বারটাই মূলত হচ্ছে পার্সেল পার্সেল নাম্বার বা এপিএন নাম্বার, যেটা হচ্ছে এই বাড়ি বিক্রির জন্য যে নাম্বারটা ইউজ করা হয় বা যে নাম্বারটা নথিপত্রে আপনারা পাবেন বাড়ি বিক্রি করার জন্য। তো এটা হচ্ছে এপিএন নাম্বার, এটা এখানে পাচ্ছেন। এবং প্রিভিয়াস ওনার যত অ্যাড্রেস আছে, ওনার প্রিভিয়াসলি যত অ্যাড্রেস আছে সেগুলো এখানে লিস্টেড করা থাকবে। এবং যে 38 জনের রেকর্ড এখানে দেখে দেখে আসলাম, এই 38 জনের ভিতরে অনেকেরই কিন্তু দেখবেন এই অ্যাড্রেসটা হচ্ছে প্রিভিয়াস তাদের অ্যাড্রেসে দেওয়া ছিল, দ্যাটস ওয়াই এখানে এত পার্সেন্ট। কারণ 38 জন তো এক বাড়িতে থাকতে পারে না, ঠিক না? তো প্রিভিয়াস অ্যাড্রেসেও যাদের ওই অ্যাড্রেসটা দেওয়া আছে তাদেরকেও শো করছে। তো আমাদের সবসময় দেখতে হবে কারেন্ট অ্যাড্রেসে কারা থাকছে,
একটা অ্যাড্রেসে, তাদেরকে আমরা হচ্ছে পিক করব, বা কারেন্ট অ্যাড্রেসে যারা আছে তাদের কন্ট্যাক্টটা আমরা দিব। অনেক সময় হচ্ছে ক্লায়েন্ট এটাও দেখবে না আপনার, বিশেষ করে যারা রিয়েল এস্টেট এবং যারা বিজনেসের জন্য নেয়, বিশেষ করে অনেক সোলারের ক্লায়েন্টরা থাকে যারা হচ্ছে সোলার প্যানেল ইনস্টলেশনের জন্য বাড়ি বাড়ির যারা আছে, যারা ওনার আছে বা বর্তমানে যারা থাকছে, এই ওনার আসলে ওনারশিপ অকুপাইড ওনার না, বর্তমানে যারা থাকছে তাদের সাথে কন্ট্যাক্ট করে। তো সেই ক্ষেত্রে একটা এরিয়া দিয়ে দিল এবং বললো এই এরিয়াতে যতগুলো বাড়ি আছে ওদের ওনারদের বা তাদের আহ, যারা কারেন্টলি এখন থাকছে বাড়িতে তাদের ইনফরমেশন লাগবে। তো মূলত এই ইনফরমেশন গুলো তারা এই জন্যই নেয় যাতে তাদের বিজনেসটাকে ওখানে ইয়ে করতে পারে, এলাবোরেট করতে পারে, বা বিজনেসটা আসলে একটা ডিলিং করতে পারে। লাইক সোলারের বিশেষ করে এই ক্লায়েন্ট গুলো এই ধরনের রিকোয়ারমেন্ট দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অলওয়েজ কারেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাতে কে কারেন্টলি আছে তাকে আমরা দেওয়ার চেষ্টা করব। প্রিভিয়াস অ্যাড্রেসটা আমরা ক্ষেত্র বিশেষে আমাদের প্রিভিয়াস অ্যাড্রেসটা দরকার হয়। পসিবল রিলেটিভস, তার কতজন রিলেটিভস আছে বা পসিবল রিলেটিভস কারা, সেই ইনফরমেশন গুলো এখানে পাবেন এবং তাদের প্রোফাইলে যেও আপনারা তাদের ইনফরমেশন গুলো নিতে পারবেন। এখানে যদি কেউ স্পাউস থাকে সেটাও উল্লেখ করা থাকবে, বা ধরেন হচ্ছে যদি কোনো কেউ প্যারেন্টস থাকে সেটা উল্লেখ করা থাকবে। এখানে কোনো স্পাউস বা প্যারেন্টস উল্লেখ করা নেই। পসিবল অ্যাসোসিয়েট যারা আছে তাদেরও এখানে এক্সটেন্ডেড ফ্যামিলি, অ্যাসোসিয়েট বলতে আমরা যারা এক্সটেন্ডেড ফ্যামিলি আছে তারাও, তাদের ইনফরমেশনও এখানে থাকবে। ফুল ব্যাকগ্রাউন্ড রিপোর্ট যেটা আগে বলছি এটা আমরা পাবো না। সো এখন পর্যন্ত যে ইনফরমেশন গুলো পেলাম সেগুলো আমাদের জন্য এনাফ। আমরা ফোন নাম্বার পাচ্ছি, প্রিভিয়াস অ্যাড্রেস পাচ্ছি, প্রপার্টি ডিটেলস পাচ্ছি। এখানে ইমেলও দেওয়া থাকবে, যদি একটা পার্সনের ইমেল থাকে অ্যাভেলেবেল এবং সে যদি প্রোভাইড করে থাকে এখানে ইমেলও দেওয়া থাকবে। দ্যাটস মিন আমরা তার ফুল যে বায়োডাটাটা সেখান থেকে কিন্তু আমরা 90% ইনফরমেশন ফ্রিতে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। আর এখানে কোম্পানির নাম যদি চেক, কোম্পানিটা কিভাবে বোঝা যাবে? কোম্পানি ইনফরমেশন এখানে হচ্ছে বিজনেস অ্যাফিলিয়েশন থাকবে, সবার ক্ষেত্রে থাকবে না। যারা বিজনেস অ্যাফিলিয়েশন অ্যাড করে তাদের বিজনেস অ্যাফিলিয়েশন থাকবে। আপনি এখানে কোম্পানির সাথে কোনো কিছু মিলাতে পারবেন না, মানে আপনি কোম্পানি দিয়ে পার্সনকে বের করবেন। রিয়েল এস্টেট বা এই কাজগুলোর সাথে আসলে স্কিপ ট্রেসিং বলেন বা রিয়েল এস্টেট বলেন, এই কাজগুলোর সাথে আপনার কোম্পানির কোনো সম্পর্কই নেই। সো এখান থেকে আপনাকে কোম্পানি দিয়ে কেউ কিছু বের করতে বলবে না, বা আপনি এখানে কোম্পানি দিয়ে সার্চও করতে পারবেন না। তারপর যদি আপনি বলেন যে না, আমি একটা পার্সনের ইয়ে দেখতে চাই, তার সে আসলে কি কি বিজনেসের সাথে অ্যাসোসিয়েট আছে সেটা আমি দেখতে চাই, সেক্ষেত্রে যখন ফুল ব্যাকগ্রাউন্ডে যাবেন তখন তাদের হচ্ছে বিজনেস অ্যাফিলিয়েশন পাবেন। ফুল ব্যাকগ্রাউন্ড ছাড়াও আপনি বেশ কিছু পার্সনের বিজনেস অ্যাফিলিয়েশন দেখতে পারবেন যারা প্রোভাইড করে। যারা প্রোভাইড করে না তাদেরটা দেখতে পারবেন না। যেমন উনি প্রোভাইড করছে, ওনার এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্টটা উনি প্রোভাইড করছে। উনি বর্তমানে মিলার ক্যাপলান কোম্পানিতে আছে, অডিট অ্যাসোসিয়েট হিসেবে ওনার জব টাইটেল। আপনি এখান থেকে খুব ইজিলি ওনার কোম্পানি এবং ওনার জব টাইটেল পাচ্ছেন, বিকজ উনি এটা শেয়ার করছেন। উনি এটা ওনার প্রোফাইলটা যখন লেখা হয় উনি এটা শেয়ার করছেন। যারা শেয়ার করে না তাদেরটা পাবেন না, যেমন উনি শেয়ার করেনি। ক্লিয়ার? জি ম্যাম। যারা শেয়ার করে তাদের সবারটাই পাবেন, ডিগ্রি কি ছিল, কোন কলেজ থেকে ছিল, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি। তো এটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট এবং বিজনেস অ্যাফিলিয়েশন নামে আরেকটা সেকশন থাকবে। তো বিজনেস অ্যাফিলিয়েশন যারা শেয়ার করে ওখানেও তারা কোম্পানি ইনফরমেশন শেয়ার করে। উনি এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট শেয়ার করছেন, অনেকে বিজনেস অ্যাফিলিয়েশন শেয়ার করে। তো ওখানেও আসলে এডুকেশনটা তাই না, শুধু তারা কোন কোন কোম্পানি বা কোন কোন সোসাইটিতে আছে ওইগুলো শেয়ার করে, ওখান থেকেও কোম্পানি ইনফরমেশন পেয়ে যাবেন। আবার ইমেল অ্যাড্রেসের কথা যদি বলেন, সবাই ইমেল অ্যাড্রেস শেয়ার করে না, তবে 90% পিপল ইমেল অ্যাড্রেস শেয়ার করে। আবার 10% পিপল শেয়ার করে না। সেই ক্ষেত্রে এখান থেকে ইমেল অ্যাড্রেসটাও আমরা পাবো না এটা বলা যাবে না। যাদেরটা দেওয়া নেই, ওয়ান কাইন্ড অফ ওই টুলস এবং লিঙ্কডইন এর মতো, যাদেরটা দেওয়া থাকে তাদেরটা তো দেওয়া থাকছে এবং আমরা গেলেই পাচ্ছি, যাদেরটা দেওয়া থাকছে না তাদেরটা তো থাকছে না, তাদের ইমেলটা রিচ করার অপশন নেই। বাট বাকি ডিটেলস গুলো আমরা পাচ্ছি এখান থেকে। কিন্তু ম্যাম এদের ইমেলটা কিভাবে বের করব? এখানে একটা জিনিস একটু একটু ইয়ে দেখাচ্ছে, মানে একটু কনফিউশনাল লাগছে। এরকম হতে পারে সামটাইমস, আমি আমি আসলে এটা প্রথমেই পেলাম। হতে পারে এরকম সামটাইমস, বিকজ এই সাইটগুলো আসলে একদম আহ, মানে একদম সপ্তাহে সপ্তাহে আপডেট হয় না, বাট বাড়ি সেল কিন্তু সপ্তাহে সপ্তাহেই হয়, ঠিক না? এখানে এই কারেন্ট অ্যাড্রেসটার ওনার অকুপেসি দেখাচ্ছে হচ্ছে এই যে আহ, এই যে পার্সনটাকে আমরা দেখতে পাচ্ছি ওনার অকুপেসি টাইপ সেম অ্যাড্রেস, ওনারও এটা কারেন্ট অ্যাড্রেস।
এটা প্রিভিয়াস কোনো অ্যাড্রেস না। এখানে ওনার অকুপেসি টাইপ অকুপাইড দেখাচ্ছে, এবং উনিও ইন্ডিভিজুয়াল ওনার, এবং হচ্ছে উনিও ইন্ডিভিজুয়াল ওনার, সেম বাড়ি, এবং ওনাকেও ইন্ডিভিজুয়াল ওনার দেখাচ্ছে। এবং ওনার আইডেন্টিটি প্রুফ আমরা পেলাম, কারণ আমরা যখন কান্ট্রি অফিসে গেলাম, কান্ট্রি অফিসটা কোথায় সার্চ করলাম, এখানে কান্ট্রি অফিসে যখন আসছিলাম তখন এই অ্যাড্রেসের প্রাইমারি ওনার আসলে আমরা এই পার্সনটাকেই মেবি দেখছিলাম, বিকজ ওনার নামের শুরুতে ভি ছিল, এবং ফার্স্ট নামের শুরুতে ভি ছিল, এবং সেকেন্ড নামের শুরুতে এইচ ছিল। অ্যাড্রেস এটা, ওনার ইজ তাহলে অ্যান ম্যাম এখান ইন্ডিভিজুয়াল থেকে কাপল, এই যে কাপল প্রাইমারি যেটাই প্রাইমারি দেন ওনার সেটা। যে দিছেন, ওইটা দিয়েই তো আমরা এইটার ভিত্তিতে দিলে শিওর হতে পারি এই যে নামটা এটাতে আসতেও ফার্স্ট নাম হবে না, যদি লেখা। আপনি এখান থেকে আপনি পেয়ে যান। আপনি যদি একটা অ্যাড্রেস দিয়ে যদি আপনাকে ক্লায়েন্ট সার্চ করতে বলে, আপনি যদি অ্যাড্রেস দিয়ে সার্চ করে দেখেন ওনার অকুপেসি টাইপ ওনার অকুপাইড, তাহলে আপনি ওনাকে ওনার হিসেবে দিতে পারেন। সেম ভাবে আপনি যদি ওনাকেও এসে ওনার অকুপাইড টাইপ ইয়েস দেখেন, আপনি ওনাকেও ওনার হিসেবে দিতে পারেন। আপনি যদি ক্রস চেক করতে চান, তাহলে আপনি হচ্ছে বা অনেক ভালোভাবে বুঝতে চান ব্যাপারগুলো, রিয়েল এস্টেটের ব্যাপারগুলো, তাহলে আপনি যেই লোকেশনটা নিয়ে কাজ করছেন সেই লোকেশনের কান্ট্রি অফিসটা ভিজিট করতে পারেন। কান্ট্রি অফিসেও হচ্ছে সেম অ্যাড্রেস, মানে সেম ইনফরমেশন গুলো আরো এলাবোরেট ভাবে দেখা, মানে দেওয়া থাকে। আপনারা যদি প্রিমিয়াম নেন সাইট গুলো, তাহলে আরো এলাবোরেট ইনফরমেশন দেখতে পাবেন, যেমন এখান থেকে ডিরেক্ট নামটা তখন দেখতে পাবেন। এই যে এপিএন নাম্বারটা একটু চেক করেন, আমি দাঁড়ান একটু এপিএন নাম্বারটা চেক করি। আসলে এপিএন নাম্বার লাস্ট সোল, পার্সেল নাম্বার এটা, এটা হচ্ছে পার্সেল নাম্বার। দেখেন এই পার্সেল নাম্বারটা মিলছে, বুঝলেন? তার মানে এইটা হচ্ছে এক্স্যাক্টলি ওনার। মানে আমরা যদি এক্সাক্ট এই বাড়িটার ওনার বের করতে চাই, তাহলে এপিএন নাম্বারও যদি, মানে এপিএন নাম্বার ধরে যদি মিলাতে চাই, তাহলে এই এপিএন নাম্বারটা আর এই এপিএন নাম্বারটা কিন্তু মিলে যায়। দেখেন পার্সেল নাম্বারও আর মানে পার্সেল নাম্বার এবং এপিএন নাম্বার একই কথা। কোথাও পার্সেল নাম্বার লেখে, কোথাও এপিএন নাম্বার লেখে, প্রপার্টির ক্ষেত্রে। তো এখানে দেখেন এপিএন নাম্বারটাও মিলে গেছে, এবং হচ্ছে আমরা ওনারের নামটাও মিলাতে পারছি। তো এইটাই হচ্ছে আমাদের এক্সাক্ট ওনার। যদি আপনারা ক্রস চেক করতে চান, আর ক্রস চেক না করতে চাইলে ঠিক আছে, এখানেও যদি এপিএন নাম্বার সেম থাকে, এপিএন নাম্বার সেম, সো একটা ইনফরমেশন দিলেই হবে। তাহলে কিভাবে আমরা এই এই যে রিয়েল এস্টেটের রিসোর্স সাইট গুলো বা হচ্ছে স্কিপ ট্রেসিং এর এই সাইট গুলো থেকে কিভাবে আমরা ওনারের ডিটেলস বের করবো, সেটা সবাই ক্লিয়ার? জি ম্যাম। এবারে আসেন, যদি আপনাদের কাছে পার্সনের নাম এবং লোকেশন দেওয়া থাকে, যেমন আমরা বেশ কিছু প্রজেক্ট করি যেখানে আমাদের এক একটা রিয়েল এস্টেটের ওনার বা এক একটা রিয়েল এস্টেটের এজেন্টদের ডাটা ফাইন্ডিং এর ক্রাইটেরিয়া এক এক রকম। হ্যাঁ, যেমন আমরা রিসেন্ট কাজ করছি একটা প্রজেক্টে, রিসেন্ট কাজ করছি না, আমরা প্রায় 2 বছর ধরে কাজ করছি একটা ক্লায়েন্টের। উনি হচ্ছে একটা রিয়েল এস্টেট ওনার, সরি রিয়েল এস্টেটের এজেন্ট। তো ওনার কাজ করার ক্রাইটেরিয়া হচ্ছে রিসেন্টলি যারা হচ্ছে ডিভোর্স কাপল থাকে উনি তাদেরকে টার্গেট করে, এবং তাদের বাড়ির অ্যাড্রেস গুলো নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে। তো সেই ক্ষেত্রে উনি আমাদেরকে নাম প্রোভাইড করে, এবং অ্যাড্রেসের সিটিএস এর জিপ কোডটা প্রোভাইড করে, বা সামটাইমস ফুল অ্যাড্রেসটাই প্রোভাইড করে। তো আমাদের কাছে পার্সনের নামও থাকে, অ্যাড্রেসও থাকে। তখন আমরা এটাকে নেম সার্চে দিই। এখানে যে নেম সার্চটা আছে, এই নেম সার্চে আমরা পার্সনের নামটা দিই এবং অ্যাড্রেস সিটি স্টেট জিপ কোডটা দিয়ে সার্চ করি। সো সার্চ করবেন কখন কিভাবে, এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। বোঝা গেছে? বাকি সাইটগুলো সবগুলো সেম। ফার্স্ট পিপল সার্চ বলেন সেম, ট্রু পিপল সার্চ বলেন সেম, ফার্স্ট ব্যাকগ্রাউন্ড সার্চ বলেন সেম। এবারে যদি কোনো সাইটে কাজ না করতে পারেন, তাহলে বুঝে যাবেন যে ওটা আসলে প্রিমিয়াম করে ফেলছে, ওটাতে কাজ করতে দিবে না। আর হোয়াইট পেজ তো অলওয়েজ প্রিমিয়াম, তো আগেই বলছি যে হোয়াইট পেজ অলওয়েজ প্রিমিয়াম। ওকে, এবারে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু করেন, একটু প্রশ্নগুলো সলভ করি, তারপর আমরা ইনফ্লুয়েন্সারে যাই। একটা না দেখালে আপনাদেরও মাথার উপর দিয়ে সব যাবে। কারো কোনো প্রশ্ন থাকলে করেন, দেন হচ্ছে আমরা ইনফ্লুয়েন্সার টুলস গুলো দেখবো।
আর কোনো প্রশ্ন নেই?